লেটস স্টার্ট। লাইট করে রেখে আসছে, যাই হোক। ধীরে ধীরে। তো প্রত্যেকে দেখা যাচ্ছে? হ্যাঁ কি না, বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো ভাবলাম বেকার টাইম নষ্ট করে লাভ নেই, আমার নিজের খাতা রয়েছে, নিজের নোট রয়েছে, সেই নোট থেকে আমি পড়িয়ে দিই। বেকার ওই নোট তৈরি করা অনেকটা ঝামেলা, মানে লিখে লিখে সময় যাবে, তার থেকে যতটা আমার কাছে আছে সেগুলো পড়িয়ে দিই, চলো। তো আমরা আগের দিনে পড়েছিলাম, জাস্ট রিপিট করে নিই, যে ইন্ট্রোডাকশন অফ দ্য বায়োলজি। Biology is divided into the two part. One is bio and another is logy. হ্যাঁ, bio means life and logy means to study, অর্থাৎ জীবন নিয়ে অধ্যয়ন করা। ওকে, and the term biology derived from the language Greek language. ওকে, তাহলে বায়োলজি শব্দটা কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে এসেছে। আচ্ছা, ফাদার অফ দ্য বায়োলজি কাকে বলা? হু ওয়াজ দ্য ফাদার অফ দ্য বায়োলজি? বলো এভরিওয়ান, টেল মি। এভরিওয়ান ট্রাই টু আনমিউট ইউর ভোকাল, প্রত্যেকে আনমিউট করো, করে বলো। আমি আমি যেটা মুখে জিজ্ঞাসা করবো সেটা আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবে। হ্যাঁ, অ্যান্ড মেমোরাইজ করো, ঠিক আছে? অ্যান্ড ওয়ান থিং, যে তোমাকে একবার বলতে হবে। হ্যাঁ, রিপিট 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 করবে, কখনো করো না। যে আমি জিজ্ঞাসা করছি যে হু ইজ দ্য ফাদার অফ দ্য বায়োলজি, দেন ইউ ক্যান টেল মি দ্যাট দ্য অ্যারিস্টটল। অ্যান্সার। হ্যাঁ, অ্যারিস্টটল। ওকে, and biology, we have to divide the biology into two parts, that zoology and the botany. And who is the father of the zoology? Zoology জনককে? অ্যারিস্টটল। মিস্টার অ্যারিস্টটল। আর বায়োলজি হচ্ছে কি, কে আমরা দুটো ভাগে ভাগ করছি, দ্যাট ইজ জুলজি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ বোটানি। তাহলে জুলজি বোটানি। সম্পর্কে আমরা যে মানে অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ, তার নাম কি? হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। এবং সেখানে তিনি কি অ্যানিমেল স্পিসিসের কথা বলছে, কত মোর দেন তিনি 500 অ্যানিমেলস এর কথা বলছে। And সেখানে তিনি কি বলছে? ডিসকাস অ্যাবাউট দ্য সায়েন্টিফিক নেম অ্যান্ড মেন ক্যারেক্টারিজম। তাহলে ওই যে সমস্ত হচ্ছে মানে অ্যানিমেলের কথা তিনি বললেন, সেগুলো হচ্ছে মেন ক্যারেক্টারিস্ট, সমস্ত কিছু আলোচনা করলেন। তাহলে আমি এবার তোমাদেরকে আস্ক করছি, টেল মি দ্যাট হু ইজ দ্য রাইটার অফ দ্য হিস্টোরি অ্যানিমেলিয়া? হিস্টোরি অ্যানিমেলিয়া অ্যারিস্টটল। গ্রন্থের লেখক কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল অ্যারিস্টটল। ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ফাদার অফ দ্য বোটানি, দেন উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য হু ইজ দ্য ফাদার অফ দ্য বোটানি। বোটানি হচ্ছে দ্যাট ইজ থিওফেস্টাস। থিওফ্রাস্টাস। Theophrastus is the father of the botany, and he wrote the book that is Historia Planetarium. And there was he described about the plant species কত? 970, 970টা কিন্তু তিনি প্লান্ট স্পিসিসের কথা বলেছে। তাহলে ফাদার অফ দ্য বোটানি কে বলছে? ফাদার অফ দ্য বোটানি কাকে বলা হচ্ছে? অ্যান্সার মি। থিওফ্রাস্টাস। থিওফেস্টাস। ওকে, দেন গো অন অ্যানাদার পার্ট। হোয়াট ইজ সেল? সেল, আমি বলেছিলাম যে সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তাহলে সেল কি? সেল হলো দেহের যে ক্ষুদ্রতম হচ্ছে কি একক। গঠনমূলক এবং ক্রিয়াত্মক একক, ঠিক আছে? তো আমি তোমাকে এটা বলেছিলাম যে আমি নেক্সট পেজে যাচ্ছি, তোমাকে এটা শিখিয়েছিলাম যে যে থিং, ম্যাটার, মলিকিউলস অ্যান্ড দ্য এলিমেন্টস, অ্যাটম, এগুলো কিভাবে তৈরি হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম যে একটা বস্তু তৈরি হয় কি অনেকগুলো পদার্থ দ্বারা, এবং সেই পদার্থের মধ্যে কি থাকে? মলিকিউল থাকে, যেমন আমাদের H2O একটা মলিকিউল। এবং এই মলিকিউল কিন্তু অনেকগুলো এলিমেন্ট দ্বারা তৈরি হতে পারে, যেমন H2 এর মধ্যে কি থাকে? H2 প্লাস ও থাকে, NaCl এর মধ্যে Na থাকে এবং Cl থাকে, সোডিয়াম প্লাস ক্লোরাইড থাকে। অপরদিকে দেখো, এই অনেকগুলো এলিমেন্টের মধ্যে কি থাকে? আবার কি অ্যাটম দ্বারা কিন্তু এলিমেন্ট গুলো তৈরি হয়। হ্যাঁ, হু ইজ দ্য ফাদার অফ দ্য অ্যাটম? অ্যাটমের জনক কাকে বলা হয়? তিনি হলেন জন ডাল্টন। তাহলে আমরা যদি প্রশ্ন করা যায় যে আহ পরমাণুবাদের জনক কাকে বলা যেতে পারে? হু ওয়াজ দ্য ফাদার অফ জন অ্যাটম? ডাল্টন। জন জন ডাল্টন। ডাল্টন। ওকে, ফাইন। দেন এবার আমি তোমাকে ডেসক্রাইব করেছিলাম যে একটা লাইফের হচ্ছে কি বলেছিলাম, বেসিক অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে কি? সেটা হচ্ছে সেল। আচ্ছা, সেল, এই সেল বা কোশিকা, এই একটা সেল, ঠিক আছে? এই সেল গঠন হচ্ছে কি দ্বারা?
গ্রুপ অফ সেল দ্বারা। কি দ্বারা গঠিত হচ্ছে? গ্রুপ অফ সেল দ্বারা, ঠিক আছে? এই গ্রুপ অফ সেল মিলে কি তৈরি হচ্ছে? একটা টিস্যু বা কলা তৈরি হচ্ছে। তাহলে গ্রুপ অফ সেল মিলে কি তৈরি হচ্ছে? টিস্যু তৈরি হচ্ছে। দেন গ্রুপ অফ টিস্যু মিলে তৈরি হচ্ছে কি? একটা অর্গান। তাহলে একটা অর্গান যেমন হার্ট হতে পারে, লিভার হতে পারে, কিডনি হতে পারে, এবং তার সাথে আলাদা যে কোনো অর্গান হতে পারে, চোখ টোক হ্যান ত্যান, ঠিক আছে? তো এই সমস্ত অনেকগুলো গ্রুপ অফ অর্গান নিয়ে তৈরি হয় কি? অর্গান সিস্টেম। এই অর্গান সিস্টেম যেমন কি, যে আমাদের যেমন তুমি দেখো মানে আহ যাকে বলা হয় আমাদের হচ্ছে মানে এক্সক্রিটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড রিপ্রোডাকশন সিস্টেম অ্যান্ড অ্যানাদার ওয়ান্স, মানে প্রচুর রয়েছে। তো এরকম সিস্টেম রয়েছে বডির মধ্যে। তাহলে অনেকগুলো বডি যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম নিয়ে তৈরি করা হয়, অর্গান সিস্টেম নিয়ে তৈরি হয় কি? একটা বডি তৈরি হতে পারে বা একটা অর্গানিজম তৈরি হতে পারে কি? অনেকগুলো অর্গান সিস্টেম দ্বারা, ঠিক আছে? দেন আই টেল ইউ দ্যাট দ্য লার্জেস্ট অর্গান ছিল কি হিউম্যান বডির মধ্যে? দ্যাট ইজ স্কিন। স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন হিউম্যান বডি, বাট you have to be understood that this is the outer side of our body, and internal side, that is liver is the most হচ্ছে largest organ in the human body internally, ঠিক আছে? internally হচ্ছে কিন্তু largest organ, that is liver, and liver is the most heaviest হচ্ছে organ of the মানে heaviest organ, that is মানে সব থেকে ভারী কোনটা? liver. and liver হচ্ছে কি সব থেকে heaviest gland also, কি সব থেকে ভারী কিন্তু আমাদের গ্ল্যান্ড বা গ্রন্থি বলতে পারি, সেটা কি? লিভার। লিভার সব থেকে ভারী গ্রন্থি। লিভার সব থেকে কিন্তু আমাদের হচ্ছে বড় হচ্ছে বলতে পারো, ইন্টারনাল হচ্ছে তোমাদের হচ্ছে অন্ত অঙ্গ যাকে বলতে পারো, ঠিক আছে? এটা, দ্যাটস ফাইন। তো আমি বলতে পারি, তোমাকে প্রশ্ন করতে পারি যে গ্রুপ অফ টিস্যু মিলে তৈরি হয় কি? গ্রুপ অফ টিস্যু মিলে তৈরি হয় কি? organ, অর্গান। দেন টেল মি দ্য largest organ of human body skin, and largest gland in the human body? liver, Liver. liver, Okay, and heaviest organ and gland of the human body? liver, Liver. Okay, নোট বোঝা যাচ্ছে তো? হাতে লেখা বোঝা যাচ্ছে তো? ওকে, চলো নেক্সট। কম্পোজিশন অফ দ্য সেল। হ্যাঁ, আমি বলেছিলাম যে একটা সেল তৈরি হয় কি দ্বারা? চুন প্লাস পি, দ্যাট ইজ দ্য চুন, CHON, চুন প্লাস পি। দেখো এই ও মিনস দ্য অক্সিজেন, দ্য মেন এলিমেন্টস। একটা সেলের মধ্যে 62% এলিমেন্ট আর কি? অক্সিজেন, বা আমরা ও টু রয়েছে আমাদের সেলের মধ্যে কত? 62%। তাই আমরা সেল কিন্তু এত বেশি প্রফুল্লিত হয়। যখন হচ্ছে সেলের মধ্যে অক্সিজেন পরিমাণ কম হয়ে যায় তখন ডিসব্যালেন্স তৈরি হবে। ওকে, তো সেল তৈরি হচ্ছে কি? চুন প্লাস পি, তার মধ্যে কিন্তু মেজর এলিমেন্ট দ্যাট ওয়াজ অক্সিজেন, কত? মোর দেন 62%, বা 62% এর বেশি হতে পারে, ঠিক আছে? তারপরে দেখো সি থেকে কি হয়? কার্বন থাকে 10 থেকে 12%। আর ইয়ে থাকে এন থেকে হচ্ছে, এন থেকে কি বলো? আর এইচ থাকে কি? এইচ থেকে হয়ে থাকে হাইড্রোজেন, হ্যাঁ, সেটা হচ্ছে 8 থেকে 10%। এন থেকে কি হয়? নাইট্রোজেন। আর পি থেকে কি হয় বলো? ফসফরাস। এটা 3 থেকে 5 বা 8%-এর মধ্যে থাকতে পারে। ওকে, ফাইন। তাহলে আমরা যদি প্রশ্ন হয় যে একটা সেল গঠিত হয় কি দ্বারা, সেটা হচ্ছে বলো? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস দ্বারা। then you have to be memorize that চুন প্লাস পি, হ্যাঁ, যখন চুন প্লাস পি যখন চলে আসবে শর্ট টার্ম, দেন ইউ ক্যান হচ্ছে মানে এলাবোরেট ইট ভেরি ইজি ওয়ে। ওকে, আদারওয়াইজ তুমি হচ্ছে কি করবে? এই চুন প্লাস হ্যান ইয়ে অক্সিজেন প্লাস হ্যান ত্যান মনে থাকবে না, প্রবলেম হবে। আর মেজর এলিমেন্ট অফ দ্য কম্পোজিশন অফ দ্য সেল, সেটা কি? oxygen, অক্সিজেন, কত পার্সেন্ট? 62%, ওকে, ফাইন। ডিসকভারি অফ দ্য সেল। হু ডিসকভার দ্য সেল? সেল আবিষ্কার করছেন কে? তিনি হলেন বিজ্ঞানী রবার্ট হুক। ইন দ্য 1665 হি ডিসকভার দ্য হচ্ছে সেল। কোথায় করছে? বলছে ইন দ্য বার্ক অফ দ্য কর্ক ট্রি। বার্ক অফ দ্য কর্ক ট্রি মিন্স কি? যে আমাদের একটা যে গাছ পাওয়া গিয়েছিল, কি গাছ? কর্ক গাছ, হ্যাঁ। কর্ক গাছে তিনি বাকলটাকে প্রস্তুচ্ছেদ করে দেখলেন যে তার মধ্যে হানিকাম্বের মতো অনেকগুলো জালিকা পাওয়া গেল। কি পাওয়া গেল? হানিকাম্ব। হানিকাম্ব মিন্স হচ্ছে মৌচাক। এই মৌচাকের মতো দেখতে কিন্তু যেই জালিকা তৈরি হলো, দ্যাটস কল্ড দ্য সেল। হ্যাঁ, হি ডিসকভার্ড দ্য সেল এন্ড দ্যাট ইজ দ্য ডেড সেল। তাহলে হি ডিসকভার্ড
cell, but that was dead cell. সেটা কি ছিল? Dead cell, মৃত কোশিকা। And you can also say that that was plant cell, dead cell, or you can say that plant cell. এটা হচ্ছে কি ছিল? Plant cell ও ছিল। Okay. Next, Anton von Leeuwenhoek, এটাকে আমরা রিভাইজ করছি শ্রেয়া। In the year of the 1667 to 1704, he discovered the animal cells. That means the living cell. হ্যাঁ, অ্যানিম্যাল সেল বলতে কি বোঝায়? যে আমাদের প্রাণ রয়েছে, অর্থাৎ প্রাণের অস্তিত্ব রয়েছে। তখন বলেছিলাম যে তিনি তার হচ্ছে মানে একটা গল্প করেছিলাম যে তার গার্লফ্রেন্ডের সঙ্গে তিনি মানে ঘুরতে গিয়ে and he discovered the হচ্ছে অ্যানিম্যাল সেল, and that is the animalcule. কি সেটা হচ্ছে অ্যানিম্যাকিউলি, এবং সেটা কোন হচ্ছে গিয়ে মধ্যে প্রোটোজয়ের মধ্যে, দ্যাট ওয়াজ ব্যাকটেরিয়া, এবং সেটা কি হাইড্রা ছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি তার নাম পরবর্তীকালে হয় হাইড্রা। তো চলো আমরা নেক্সট পেজ যাই। এটা তার হচ্ছে ব্রিফ দেওয়া রয়েছে যে ইন দ্য ইয়ার অফ দ্য 1665 রবার্ট হুক ওয়াজ ডিসকভার্ড সেল ইন দ্য বার্ক অফ দ্য কক ট্রি, দ্যাট ইজ ডেড সেল। তাহলে হচ্ছে 1665 সালে মিস্টার রবার্ট হুক কি করছে? কর্ক গাছে যে আমাদের হচ্ছে ছাল থেকে তিনি কি করছে? সেল আবিষ্কার করছে, এবং সেটা কি ছিল? মৃত কোষ। অপরদিকে 1667 বা অনেক জায়গায় ইউ ক্যান রিড দ্যাট ওয়াজ 1674। ওকে, 1674, অনেকে বলে 1667, and another way তুমি পাবে হচ্ছে 1674 এ the Anton von Leeuwenhoek has discovered the living cell in the pond, তাহলে pond water, through the bacteria of the protozoa subkingdom that calls the hydra। তাহলে হচ্ছে প্রোটোজোয়া সাবকিংডমের অন্তর্গত যে একটা ব্যাকটেরিয়াকে তিনি আবিষ্কার করছে, যেটা সেটা কি ছিল? হাইড্রা। অ্যাকচুয়াল হি ডিসকভার্ড দ্য হাইড্রা, দ্যাটস, হ্যাঁ, যে প্রোটোজোয়া সাবকিংডমে হাইড্রা আবিষ্কার করছে। তাহলে আমি এবার যদি বলতে পারি যে হু ডিসকভার্ড দ্য সেল অ্যাট ফার্স্ট, বলো শ্রেয়া, সেল আবিষ্কার করেছিলেন কে প্রথম? রবার্ট হুক। আচ্ছা, নেক্সট শিল্পী বলো যে প্রথম যে লিভিং সেল আবিষ্কার করেছিলেন কে? বলো বলো বলো। অ্যান্টন ভন লিউয়েনহক। von Leeuwenhoek, আর এটা কোন গোষ্ঠীভুক্ত ছিল? বিমল বলো, বিমল থাকলে বিমল বলো যে এটার নাম কি ছিল? প্রোটোজোয়া। প্রোটোজোয়া, হাইড্রা, বাট ইট ওয়াজ দ্য মানে সাব কিংডম অফ প্রোটোজোয়া। ঠিক আছে, আচ্ছা। আর স্টাডি অফ সেল দ্যাটস কল দ্য, আমার আর দাগ মারতে হচ্ছে না, আমার নিজের নোট তো, এটা আমি আর দাগ মারছি না। ঠিক আছে, এটা তোমার দাগ পাগ মারা রয়েছে যেভাবে পড়া দরকার। ঠিক আছে, মানে বুঝতে পারছো তো না এখানে নাকি না দাগ মারতে হবে নিচে? না, দাগালে বোঝা যাবে না। কি? দাগালে বোঝা যাবে না, দাগাতে হবে না। ঠিক আছে তো, এমনি ঠিক আছে তো? হ্যাঁ আমার এই কার্সারটা দেখতে পাচ্ছ তো? এই কার্সার দ্যাট, এটা যে হ্যাঁ মাউসের যে কার্সার হয়, এটার মুভমেন্ট দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। ওকে, দেন ফাইন। আচ্ছা, সেল হচ্ছে কি? স্টাডি অফ দ্য সেল। এটাকে আমরা কি বলি? কোষ সংক্রান্ত অধ্যয়নকে আমরা বাংলায় কি বলে থাকি? যে কোষ বিজ্ঞান বা কোশিকা বিজ্ঞান। এবং ইংলিশে এর একটা টার্ম রয়েছে, বা দ্যাটস অরিজিনাল টার্ম ইজ সাইটোলজি। তাহলে সাইটোলজি কি? দ্য স্টাডি অফ সেল, অলসো নোন অ্যাজ দ্য সাইটোলজি। ঠিক আছে, ফাদার অফ দ্য সাইটোলজির জনক কে? তিনি হলেন কি? রবার্ট হুক। তাহলে সাইটোলজির জনক কে? তিনি হচ্ছেন রবার্ট হুক। ওকে, ফাইন। আচ্ছা, ফাদার অফ দ্য সাইটোলজি, ফাদার অফ মডার্ন সাইটোলজি কি? তেন সোয়ানসু। সোয়ানসুর লেখা বিখ্যাত গ্রন্থের নাম দ্য সেল। দ্য সেল ইজ দ্য কার গ্রন্থ? এটা হচ্ছে সোয়ানসুর লেখা বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, ফাদার অফ দ্য ইন্ডিয়ান সাইটোলজি বা ভারতীয় কোষ বিজ্ঞানের জন্য কাকে বলা হয়? ডক্টর অরুণ কুমার শর্মাকে বলা হয় যে ভারতীয় হচ্ছে কি কোশিকা বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে ডক্টর অরুণ কুমার শর্মাকে। ফাদার অফ দ্য সাইটোজেনেসিস জনক কাকে বলা হয়? এই যে মুলারকে বলা হয় ফাদার অফ দ্য সাইটোজেনেটিক্স। ফাদার অফ দ্য ইন্ডিয়ান জেনেটিক্স কাকে? হরগোবিন্দ খুরানা। লার্জেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড কোনটা বলো? সেটা হচ্ছে অস্ট্রিচ এগ, বা যাকে আমরা বলি উট পাখির ডিম। আর লংগেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কোনটা? স্নায়ুকোষ, স্নায়ুকোষ বা নার্ভ সেল তৈরি হয় কিন্তু 1 বিলিয়ন নিউরন দ্বারা। হ্যাঁ, আর এই যদি লংগেস্ট এবং লার্জেস্ট হিউম্যান সেল, ইট অলসো দা
লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট হিউম্যান সেল, ঠিক আছে। আর এর যদি বলা হয় হচ্ছে লেন্থ কত হয়, তখন কি লিখবে? বলবি স্যার 1 মিটারের মতো হয়ে থাকে। 1 মিলিয়ন নিউরন। আর ইউ লুজ ইউর মাইন্ড। আমি লেন্থ জিজ্ঞাসা করেছি, নাম্বার অফ দ্য নিউরনস জিজ্ঞাসা করিনি, ঠিক আছে। দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে আমি যদি প্রশ্ন করি তোমাকে যে ফাদার অফ দ্য সাইটোলজি কাকে বলা হয়, শ্রেয়া বলো যদি তুমি পারো। রবার্ট হুক। ইয়েস। দেন হু ওয়াজ দ্য ফাদার অফ দ্য মডার্ন সাইটোলজি? হু ওয়াজ দ্য ফাদার অফ দ্য মডার্ন সাইটোলজি? ডক্টর অরুণ কুমার। No, no, সোয়াসন। no, no. So-and-so, so-and-so. সোয়ানসন। And Arun Kumar Sharma was the father of the Indian cytology. আচ্ছা, ফাদার অফ দ্য ইন্ডিয়ান সাইটোজেনেটিক্স বা ইন্ডিয়ান জেনেটিক্স কাকে বলা হয়? তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, ভারতীয় বংশোদ্ভূত ছিলেন তিনি 1960s এর হরগোবিন্দ। দিকে। হরগোবিন্দ খোরান। খুরানা, আর গোবিন্দ খুরানা। ঠিক আছে। তাহলে বলো শ্রেয়া, বলো আমাদের হচ্ছে মানে দেহের সব থেকে লম্বা এবং বড় সেল কোনটা? নারী কোষ। বিমল বলো আমাদের হচ্ছে পৃথিবীর স্তন। মধ্যে সব থেকে হচ্ছে বড় কোষ কোনটা? নার্ভ কোষ। হুম, দা সব থেকে বড় কোষ মানে লার্জেস্ট সেল ইন দ্য উট ওয়ার্ল্ড। পাখির ডিম। উট পাখির ডিম অস্ট্রিচ। অস্ট্রিচ এগ। and smallest cell that was mycoplasma. এটা আমরা কালকে আজকের থেকে পড়বো, তাই তো? নিউ চ্যাপ্টার বিগিনিং নাও, ওকে। তো দেখো আমাদের এখানে কি স্মলেস্ট সেল রয়েছে, দ্য স্মলেস্ট সেল বা ক্ষুদ্রতম সেল বলতে কি বোঝায়? দ্য মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমার সাইজ কত? 0.1 মাইক্রন। 0.1 মাইক্রন সাইজ। একে আমরা অলসো নোন অ্যাজ দ্য পিপিএলও। পিপিএলও মিনস দ্য প্লিউরো নিউমেরো, এখানে আমরা কে পি কে সাইলেন্ট রাখবো, প্লিউরো নিউমেরো লাইক অর্গানিজম। তাহলে আমরা যেটা পড়ছি যে মাইক্রোপ্লাজমা, the what is mycoplasma? Mycoplasma also known as a PPLO. What is PPLO? PPLO full from that's stand on the pluro numero like organism, and you can also say the MLO. হ্যাঁ, তো আমাদের এই যে মাইক্রোপ্লাজমা রয়েছে, মাইক্রোপ্লাজমার মধ্যে কিন্তু দুটো জিনিস বর্তমান। কি কি? একটা ক্লোরোফিল বর্তমান রয়েছে, আর একটা কিন্তু হিমোগ্লোবিন, ঠিক আছে। আমি বাংলায় লিখে দিচ্ছি, ক্লোরোফিল আর একটা কি রয়েছে, হিমোগ্লোবিন। হ্যাঁ, তাহলে তুমি ইজিলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ক্লোরোফিল কোথায় থাকে? গাছে। গাছে। গাছে থাকে। হ্যাঁ, প্রাণীদেহের মধ্যে কি ক্লোরোফিল থাকা সম্ভব? না। না। অ্যান্ড হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থাকে কোথায়? উদ্ভিদদেহে না প্রাণীদেহে? প্রাণী দেহে। প্রাণী প্রাণীর দেহে। রক্তে থাকে মেনলি, ঠিক আছে। তাহলে ইউ ক্যান সে দ্যাট দ্য ক্লোরোফিল এন্ড হিমোগ্লোবিন বোথ আর প্রেজেন্ট ইন দ্য দ্যাটস মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমার মধ্যে কিন্তু রয়েছে। দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দ্যাট দ্যাট আর দ্য জোকার অফ দ্য অ্যানিমাল কিংডম অ্যান্ড দ্য প্ল্যান্ট কিংডম। তাহলে এটা হচ্ছে জন্তু জগতের ও উদ্ভিদ জগতের মধ্যে কিন্তু একটা জোকার, ঠিক আছে। কারণ এর মধ্যে দুটো গুণ রয়েছে। ইউ ক্যান সে দ্যাট লাইকা হচ্ছে ওই যে গিরগিটে আমার যে থাকে না, সেই রং মানে বদলিয়ে নেয়, ঠিক আছে। সেই রকমই আমাদের হচ্ছে অ্যানিমেল এবং প্লান্ট, যে অ্যানিমেলের মধ্যে কি থাকে তোমরা জানো, হিমোগ্লোবিন থাকে, আর প্লান্টের মধ্যে থাকে ক্লোরোফিল থাকে। হ্যাঁ, দ্যাটস ওয়াই লোকেকে কি বলে? জোকার অফ দ্য অ্যানিমাল কিংডম অ্যান্ড দ্য প্লান্ট অফ দ্য কিং, মানে প্লান্ট কিংডম। তাকে কি বলা হয়? জোকার বলা হয়। কাকে বলা হয় বলো? কাকে বলা হয়? মাইক্রোপ্লাজমাকে। তাহলে সব থেকে হচ্ছে, তাহলে আমাকে প্রশ্ন তাহলে যদি হয় যে স্মলেস্ট সেল কোনটা, বলো শ্রেয়া, স্মলেস্ট সেল কোনটা? মাইক্রোপ্লাজমা। Yeah. And the size of the mycoplasma, পিয়ালি?
0.1 হ্যাঁ, মিলিয়ন। দ্যাট ইজ 1 পয়েন্ট। ওকে 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 ওকে, সরি ভুল হয়েছে, প্লিজ 0.1 ইউজ হবে ইউর ওটা। স্পেকটাকেলস, চশমাটা ইউজ করো, ঠিক আছে? চশমাটা পড়তে আসবে না। আচ্ছা আচ্ছা, এই যে আমি মাইক্রোপ্লাজমাকে কি বলতে পারি, মানে অপর নাম কি রয়েছে যে আমাদের হচ্ছে, বিমল বলো। PPLO, PPLO, that is full name of PPLO, বিমল রাই। প্লিউরোপনিউমোনিয়া। আরে ভাই, প্লিউরো নিউমোর লাইক অর্গানিজম, কি প্লিউরো নিউমেরো লাইক, হ্যাঁ, PLURO, প্লিউরো নিউমেরো, PNEUMERO, লাইক অর্গানিজম, ঠিক আছে? আর এর মধ্যে যে আমাদের মাইক্রোপ্লাজমার মধ্যে যে দুটি, হ্যাঁ, অণু বা যাকে বলা হয় রঞ্জক বা যে পদার্থ যেটা থাকে সেটা হচ্ছে কি? হিমোগ্লোবিন এবং হিমোগ্লোবিন আর ক্লোরোফিল। হ্যাঁ, ক্লোরোফিল। আর তার জন্য কাকে কাকে জোকার অফ দ্য অ্যানিমেল কিংডম এবং জোকার অফ দ্য প্লান্ট কিংডম বলা হয়? মাইকোপ্লাজমা। বাট মাইকোপ্লাজমা। এবারে তুমি টুইস্ট দেখবে, টুইস্ট, টুইস্ট ফর টুইস্ট। কেন তুমি এটা ক্লাস করবে, দেখো। হুইচ অর্গানিজম বিয়ার্স দ্য ক্যারেক্টারিস্টিক্স বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমেল, এমন একটি জীবের নাম লেখো যার মধ্যে উদ্ভিদ ও প্রাণীর উভয়ের গুণাবলী রয়েছে। অপশন রয়েছে ইউগ্লিনা। ইউগ্লিনা আর মাইক্রোপ্লাজমা। হোয়াট ইজ দ্য অ্যান্সার? দ্য অ্যান্সার ইজ ইউগ্লিনা। মাইক্রোপ্লাজমাও হবে অ্যান্সার, বাট ইউগ্লিনা, তুমি যদি আর মাইক্রোপ্লাজমা দুটো থাকে, অপশন যদি বোথ থাকে তাহলে বোথ অ্যান্সার হবে, ঠিক আছে? অপশন বোথ থাকলে বোথ অ্যান্সার হবে। যদি ওয়ান অপশনে থাকে, যদি ওয়ান অপশন মানে প্রথমটা অপশন থাকে আর দ্বিতীয় অপশন থাকে, তখন কিন্তু অপশন এক কিন্তু নেওয়া উচিত। আর যদি বোথ থাকে তখন বোথ অ্যান্সার হবে, ঠিক আছে? যদি বোথ থাকে, ধরো এরকম তিন চারটে নাম দিল, দিয়ে তারপরে লিখলো বোথ, এ অ্যান্ড বি, দেন ইউ ক্যান চুজ দ্য বোথ। and otherwise যদি অপশন 1 and 2 থাকে and 4 and 5 there was no both, হ্যাঁ, both 1 and 2 and যদি না থাকে, তখন তুমি কিন্তু চুজ করতে হবে প্রথম, দ্যাট ইজ ইউগ্লিনা। ইউগ্লিনা কিন্তু তুমি চুজ করবে, ঠিক আছে? নট মাইক্রোপ্লাজমা। এই ইউগ্লিনার মধ্যেও কিন্তু সেম দুটো ক্যারেক্টারিস্টিক দেখা যায়, দ্যাট ইজ এর মধ্যে থাকে মানে ক্লোরোফিল থাকে এবং হিমোগ্লোবিন থাকে, এবং এটা হচ্ছে প্ল্যান্ট থেকে অ্যানিমেল হতে পারে তাহলে আর অ্যানিমেল তাহলে থেকে, ইউগ্লিনা চুজ করবো কেন? দুটোর মধ্যে তো থাকে দুটোই। দুটো মধ্যে থাকে, দ্যাটস অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ ইউগ্লিনা। ওকে, এর মধ্যে বেশি পরিমাণ থাকে এন্ড ইউগ্লিনা ইজ ফার্স্ট। ওকে, এটা বলা হচ্ছে, সেটা তোমার মধ্যে কেন হচ্ছে আমি সাইন্টিফিক্যালি আই ক্যান্ট আই কান্ট এক্সপ্লেন ইউ। ওকে, যতটুকু জানো ততটুকু জানো, ঠিক আছে? বাবরের ছেলের নাম কি ততটুকু জানবে, বাবরের ছেলে কেন মারা গিয়ে সেটা জানতে আমার দরকার নেই। আচ্ছা, বলা হচ্ছে যে দুটোর মধ্যে থাকে এন্ড এর মধ্যে বেশি প্রকট, এর মধ্যে সেই পরিমাণ কম রয়েছে, তুমি কোনটা নেবে? অবভিয়াসলি যার মধ্যে বেশি থাকে সেটা তুমি অবভিয়াসলি নেবে, তুমি সেটা নেবে না যেটা যার মধ্যে কম থাকে। যার মধ্যে অবভিয়াসলি বেশি থাকে তুমি সেটাকে নেবে। যে পিয়ালি এবং এর মধ্যে আহ, শিল্পীর মধ্যে কে বেশি ভালো, যদি অপশন দেওয়া হয়, কে বেশি ভালো পড়াশোনা করে, তাহলে আমি কাকে নেব? যদি দুজনে সমান সমান পড়াশোনা করে থাকে, বা যদি দুজনের মধ্যে একই রকম বৈশিষ্ট্য দেখা যায়, দুজনে ছবি আঁকতে পারে, দুজনে হচ্ছে কে ভালো, দেন আমাকে তাদের মধ্যে আইডেন্টিফাই করতে হবে তাদের মধ্যে কার বেশি গুণ রয়েছে, কার বেশি পড়াশোনা করার এবিলিটি রয়েছে, কার কি সাবজেক্ট রয়েছে, হিউম্যান ক্যারেক্টারিজম, সবকিছু বিবেচনা করার পরে তারপরে গিয়ে আমি কিন্তু এটা করতে পারি, হ্যাঁ, সেটা করতে পারি। কিন্তু এগুলোর মধ্যে কি করব আমরা, এগুলোর মধ্যে আমরা সেম ওয়েতে কিন্তু এর মধ্যে কোনটা বেশি প্রকট কোনটা কম প্রকট সেটার উপর ডিপেন্ড করে কিন্তু নাম্বার অফ দ্য পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজের উপর বিচার করে কিন্তু হয়। চলো চলো, দেন দেখো, যদি বলা হয় স্মলেস্ট হিউম্যান সেল, এখানেও একটা বিতর্ক রয়েছে। কি স্মলেস্ট হিউম্যান সেল বা ক্ষুদ্রতম কোষ কোনটা, সেটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পাসাল। আরবিসি হচ্ছে এর হচ্ছে মানে যেটা বলা হয় কি আয়তনটা কত, বলবে 0.5 থেকে 0.7 সেন্টিমিটার, 0.5 থেকে 0.7 সেন্টিমিটার। বাট বাট একটা টুইস্ট আছে যে অনেকে মেল গ্যামেট সেল নেয়। মেল গ্যামেট সেল মিন্স যে স্পার্ম, মানে যেটা শুক্রাণু যার দ্বারা বাচ্চা হয়, ঠিক আছে? সেই স্পার্মটা হচ্ছে কিন্তু বলা হয় স্মলেস্ট হচ্ছে কি মানে
হিউম্যান সেল, বাট এটা কিন্তু রং। কেন রং আমি বলছি। স্পাম তো হিউম্যান সেল ঠিক আছে মানছি, বাট এটা তো মেল গ্যামেট সেল। হ্যাঁ, ইউ ক্যান সে দ্যাট এটা মেল গ্যামেট সেল, ইট ইজ নট দ্য উমেন গ্যামেট সেল। উমেন গ্যামেট সেল কোনটা? ওভাম বা ডিম বা যে এগ বলা হয়, যেটাকে বলা হয়, ঠিক আছে। প্রত্যেক মেনস্ট্রুয়েশন সাইকেলে যেটা তোমাকে হচ্ছে, যেটাকে তোমার হচ্ছে আসে তোমাকে, সেটাই হচ্ছে তোমার এগ, যার যেটা হচ্ছে ফার্টিলাইজ হয়ে তোমার বাচ্চা হচ্ছে, সেটা রিপ্রোডাকশন সিস্টেমের মধ্যে পড়ছে। বাট ওটা তো একটা নির্দিষ্ট হিউম্যান বডির মধ্যে থাকছে, দ্যাট মানে একটা মেল হবে অথবা হচ্ছে ফিমেলের মধ্যে, দুজনে আলাদা আলাদা থাকছে। তা সেটা তো দুজনের মধ্যে থাকছে না, কিন্তু আরবিসি রেড ব্লাড কর্পাসেল তোমার হিউম্যান হলেও থাকবে, আর তোমার হচ্ছে মানে সেই হিউম্যানের মধ্যে হচ্ছে কি বলা হয় তোমার হচ্ছে মেল হলেও থাকবে আর ফিমেল হলেও থাকবে। কিন্তু এই যে স্পাম, একটা মেয়ের দেহে তো স্পাম পাওয়া যাবে না। কখন পাওয়া যাবে? যখন হচ্ছে ইনজেক্ট করা হবে বা তাদের মধ্যে হচ্ছে যখন নিষেক হবে তখন পাওয়া যাবে, আদারওয়াইজ তো তার মধ্যে তো পাওয়া যায় না, তৈরি হয় না। স্পাম মেনলি তৈরি হয় মেল হচ্ছে তোমার হচ্ছে রিপ্রোডাকশন সিস্টেমের মধ্যে। তাহলে আমরা তাহলে কোনটাকে অ্যাপ্রোপ্রিয়েট হবে? এই তাহলে আরবিসি হবে, কিন্তু মোর অফ দ্য টাইম কিন্তু এই মেল গ্যামেট সেল স্পামটা কিন্তু নেয়। এরও হচ্ছে মানে বলা হয় 0.5 টু 0.7 কিন্তু সেন্টিমিটার। এবার তোমার কাছে কোনটা ভালো মনে হবে। যেমন একটা পরীক্ষা আগে দেখলাম যে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় একটা প্রশ্ন যে এসেছিল যে আফটার লাইটেনিং যে কোন গ্যাস ইন্ট্রোডিউসড হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, আফটার লাইটেনিং কোন গ্যাস ইন্ট্রোডিউসড হচ্ছে, বজ্রপাতের পরে কোন গ্যাসটা হয়। ওরা নিয়েছে ওখানে কোন কোন মানে গ্যাস নিয়েছে বেশ, নাইট্রোজেন অক্সাইড বা কিছু একটা নিয়েছে, নাইট্রোজেন অক্সাইড নিয়েছে, আচ্ছা, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড নিয়েছে না, হ্যাঁ নাইট্রাস অক্সাইড নিয়েছে। দেখো, নাইট্রাস অক্সাইড নিয়েছে কিন্তু ওখানে কিন্তু দুটো অ্যান্সার কিন্তু ঠিক আছে, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড এটা নিয়েছে, এটা ঠিক, হ্যাঁ অবশ্যই ঠিক। বাট ওখানে আরেকটা সুন্দর করে রয়েছে কি, ওই ডাই অক্সাইড ছিল না একটা অপশনে, মেবি নাইট্রোজেন ডাই অক্সাইড না কিছু না একটা, নাইট্রোজেন ডাই অক্সাইড ছিল, ওটাও হবে, ঠিক আছে। কারণ কি, নাইট্রোজেন অক্সাইডটা কিন্তু মাটিতে পড়ার পরে কিন্তু ভাঙছে, ভেঙে কিন্তু নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে, নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। দেন নাইট্রোজেন ডাই অক্সাইড রাইট অ্যান্সার। কোনোভাবে নাইট্রোজেন ডাই অক্সাইড যে অ্যান্সার হবে না এটা ভুল। হ্যাঁ, নাইট্রোজেন ডাই অক্সাইড অ্যান্সার ঠিক। তাহলে তাহলে আমার তাহলে বোধ নেওয়া উচিত ছিল, কিন্তু বোধ নেয়নি, তাহলে নাইট্রাস অক্সাইড কোনোভাবে হবে না। হ্যাঁ, শুধুমাত্র একটা অ্যান্সার হবে, এটা 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 হবে না, এটা তো নয়। দেখো দুটো হবে, যদি বলতো নাইট্রোজেন অক্সাইড তখন আলাদা বিষয়, বাট এটা নাইট্রোজেন অক্সাইড তো ভেঙে তো তৈরি হচ্ছে এটা না। হ্যাঁ, তারপরে ওটা তোমার মানে বায়ুতে গিয়ে মানে মাটিতে যাওয়ার পরে নাইট্রেটে পরিণত হচ্ছে তখন। সেখানে দুটো অ্যান্সার কিন্তু ঠিক, কোনোটা ভুল নয়। আচ্ছা, আচ্ছা, এবার দেখো যে লার্জেস্ট হিউম্যান গ্যামেট সেল, যে আমাদের মানবদেহের ক্ষুদ্রতম গ্যামেট সেল কোনটা? গ্যামেট মানে কি, ওই যে জনন কাজে ক্ষেত্রে লাগে, সেটা কোনটা? যে ওভা বা ওভাম, সরি এটা হিউম্যান লার্জেস্ট, লার্জ মানে বৃহত্তম। আচ্ছা, সেটা হচ্ছে কোনটা? ওভা বা ওভাম বা এগ, ডিম্বাণু, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মহিলাদের দেহে পাওয়া যায়, ঠিক আছে, যারা জানো না ফিমেলদের পাওয়া যায়, জানলে ভালো, জানলে আরো ভালো। আর স্মলেস্ট হিউম্যান গ্যামেট সেল সেটা হচ্ছে কি স্পাম বা শুক্রাণু, ঠিক আছে, সেটা হচ্ছে সাইজ কত? 0.5 টু 0.7 সেন্টিমিটার। এবার দেখো, আমাদের যতটুকু জানার দরকার ততটুকু জানবো, কারণ পরীক্ষায় ওই আমাদের হচ্ছে আমরা হচ্ছে সায়েন্টিস্ট হব না, বা আমাদের হচ্ছে এত কিছু জেনে আমাদের পরীক্ষায় ওই কোনো লাভ নেই, ঠিক আছে, ওই সায়েন্সের আমরা লার্জেস্ট পিএইচডি। গ্যামেট গ্যামেট সেল মানে মহিলাদের দেহে পাওয়া যায় তাই তো, আর একদম ক্ষুদ্রতম যেটা সেটা ছেলেদের দেহে, তাই তো? হোয়ার আর ইউ ফ্রম? আমি এতক্ষণ কি বাংলায় বললাম না ইংলিশে বললাম? না, মহিলাদের দেহে সবথেকে বড়টা তো, ওটা তো লার্জেস্ট, তাই জিজ্ঞেস করছি। তোমার সাধারণ আইডিয়া আছে গ্যামেট মানে গ্যামেট সেলটা কি? এতক্ষণ ধরে বলা হলো যে গ্যামেট সেলটা হচ্ছে মানে জননের কাজে লাগে, ঠিক আছে, জনন কোষ বলতে পারো, ইউ ক্যান সে দ্যাট।
তো সেটা হচ্ছে সব থেকে বড় থাকে কোথায়, মহিলার দেহে, এগ এগ যেটা বলা হয়, এটা তোমার জানতে হবে। ওটাই জিজ্ঞেস করেছে। হ্যাঁ, আর ক্ষুদ্রতম তোমার কোনটা, শুক্রাণু। তুমি একটা জিনিস তোমাকে এতবার বলার পরে, হ্যাঁ, না, তুমি কি ওটা তুমি বলেছি কি আমি, তেলিয়ে ওইটা জিজ্ঞেস তেলিয়ে করিনি। বোঝো, দ্যাটস এক্সটা মানে সব থেকে বড় কিছু, হ্যাঁ ওটাই হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ, করেছি। তুমি 1000 বার তোমাকে পড়ানোর পরে ইউ হ্যাভ আ কোশ্চেন, ইউ হ্যাভ আ কোশ্চেন, সবসময় তোমার কোশ্চেন থাকবে। ইউ নেভার আন্ডারস্টুড দ্যাট। প্লিজ সকালে করে উঠে মেডিটেট করো, হার্ড ওয়ার্ক করো, দেহের মধ্যে, মস্তিষ্কের মধ্যে ব্লাডটা ঠিকঠাক যাক। আর লেজি মাইন্ড অলওয়েজ লেজি, লেজি মাইন্ডের দ্বারা কিছু হয় না। সকালে উঠে আমি বারবার বলেছি, ইউ টেক মেডিসিন, মেডিসিন তোমাকে নিতেই হবে। তুমি কখনো শুনছো না, তুমি কথা শুনছো না। আমি এবার আমার ক্লাস থেকে তোমাকে বার করবো, আমি শিওর, আমি তোমাকে বলে দিচ্ছি। আমি 4টে থেকে 5টা দিন দেখবো, যদি না তুমি মেডিসিন নাও, যদি না তুমি কিছু নাও, যদি না তুমি নিজের ইমপ্রুভ করো, না আমি তোমাকে বার করবো ক্লাস থেকে। এটা আমি আজকে, আমি প্রথম ফার্স্ট জানুয়ারি তোমাকে কথা দিলাম, কথাটা রাখবো আমি। ঠিক আছে, 2025 তোমাকে বার করা হয়নি, এবার বার করবো আমি। তোমাকে বলা হয়েছে তোমাকে মেডিসিন নিতে, মেডিসিন তোমার দরকার, তুমি মেডিসিন তুমি নেবে না, নেবে না, তুমি ব্যায়াম করবে না, তুমি মানে মেন্টালি নিজেকে স্টেবল করবে না। এই পরীক্ষা বাজারে না, নিজেকে ফিট রাখার থেকে বেশি মেন্টালি স্টেবল থাকা অনেক প্রয়োজন। তুমি আমাকে একটা কথা বলো, যারা আজকে এই যে এখানে রয়েছে, অনেকে প্রচুর অ্যাক্টিভ, অনেক ভালো পারে, আর তোমার দেরি হয়। তোমাকে বারবার বলেছি আমি, কেন আমি 10 জন লোককে বলি না, কেন বকি না, বারবার তোমাকে কেন বকি? তোমার মধ্যে মানে ভুল রয়েছে, সেগুলোকে তুমি হচ্ছে কোনো অ্যানালাইজ করো না। যখন আমি অ্যানালাইজ করা বন্ধ করে দেবো, যখন আমি বলা বন্ধ করে দেবো, তখন কিন্তু অনেক খারাপ হবে। অনেক খারাপ মানে কি, যে তুমি দেখতে নিজের হচ্ছে ভুলগুলো তখন তুমি দেখতে পাবে না, নিজের ভুল নিজে তুমি দেখতে পাও না, নিজের ভুল তুমি অ্যানালাইসিস করার চেষ্টাই করো না। এটা সব থেকে বড় ভুল। বারবার তোমাকে যেটা বলা হয় তুমি সেটা বাদে অন্য কাজ করো, 2 দিন করলে সেই কাজ, করার পরে 3 দিনের মাথায় তুমি আবার সেই কনসিস্টেন্সি হারিয়ে ফেলো। ঠিক আছে, এই একদিনে কিন্তু সবকিছু হয় না বাবা। ফেলিওর 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 করতে করতে জীবন শেষ, চলেই যাবে ভাই, কত ফেলিওর হবে লাইফে। একটা সময় গিয়ে অন্য ডিসিশন নিতে হবে না। আমার কাছে ওয়ে আছে, আমাকে কেউ বলার নেই, তোমাকে বলছে তোমাকে, তুমি ওষুধ খাবে না কেন? হোমিওপ্যাথি হোক বা এলাকাতেই হোক, তুমি খাও না, দোকান থেকে তুলে এনে খাও, গাছ থেকে তুলে এনে খাও। বলেছি ব্রাহ্মী খেতে, না আমি খাবো না, ব্রাহ্মী খাবো না। হ্যাঁ, ওটা হোমিওপ্যাথি ওষুধ, তো হোমিওপ্যাথি ওষুধ তোমার কি হয়েছে, তোমার প্রবলেমটা কোথায়? খাবো না। যেদিন বুঝবে সেদিন অনেক শেষ হয়ে যাবে, বাচ্চার মা হও তখন বুঝবে। সেল থিওরি, সেল থিওরি দিয়েছিল কে? মিস্টার সিলডেন এবং টি সোয়ান। টি সোয়ান এবং এ দিয়েছে কি, সেল থিওরি। সেল থিওরির মধ্যে কি বলছে, যে অল দ্য অর্গানিজম দ্যাট ওয়াজ প্লান্টস অ্যান্ড অ্যানিমেল অ্যারাউন্ড আস মিড আপ দ্য সেল। আমাদের চারিদিকে যে সমস্ত অর্গানিজম বা জীবদেহ দেখতে পাই, সেটা হতে পারে প্লান্ট অথবা অ্যানিমেল, অর্থাৎ হচ্ছে জীবদেহ। সেগুলো কি হয়, অনেকগুলো কিন্তু সেল দ্বারা তৈরি। যেমন দেখো উদ্ভিদ, উদ্ভিদ কি দ্বারা তৈরি হয়? উদ্ভিদের মধ্যেও কোষ থাকে, সেটা উদ্ভিদ কোষ বা ডেড সেল তুমি বলতে পারো। অপরদিকে দেখো, ডেড সেল থাকে, লিভিং সেল থাকে। আর হিউম্যান বডির ক্ষেত্রে দেখো, বা যে কোনো হচ্ছে লিভিং মানে অর্গানিজমের ক্ষেত্রে দেখো, তাদের মধ্যে কি থাকে, লিভিং সেল থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু তৈরি হয় কিন্তু একটা সেল দ্বারা। হ্যাঁ, সেটা তোমার একটা পদার্থ, পদার্থের ক্ষেত্রে আমরা সেল বলতে পারি না, সেটা থাকে কি, সব থেকে ক্ষুদ্রতম কি, এটা হচ্ছে ওই যে অ্যাটম, যেটা তোমাকে অ্যাটম দ্বারা তৈরি থাকে সমস্ত কিছু। ঠিক আছে, এবারে দেখো, সবকিছু সেল দ্বারা তৈরি হলেও কিন্তু একটা এক্সেপশন রয়েছে। এই যে, তাহলে আমরা দেখবো সিল মানে এই যে মানে সেল থিওরি তিনি কে দিচ্ছে, এম সিলডেন এবং টি সোয়ান। তাহলে কে দিচ্ছে, এম সিলডেন এবং টি সোয়ান, দুইজন কিন্তু দিচ্ছে কিন্তু সেল থিওরি। তাহলে যদি প্রশ্ন করা যায় কারা হচ্ছে সেল থিওরির হচ্ছে মানে উদ্ভাবক, হু গেভ দ্য সেল থিওরি, বলো এনিওয়ান? বলো বলো। টি টি সোয়ান আর এম সিল্ডার। এম সিলডেন। আচ্ছা, দেখো এক্সেপশন,
ব্যতিক্রম কি? কোন হুইচ অর্গানিজম ডাজন্ট ফলো দ্য সেল থিওরি? কোন অর্গানিজম সেল থিওরিকে ফলো করছে না? এক মিনিট। ভাইরাস। দ্যাট ওয়াজ ভাইরাস। কেন? কারণ ভাইরাসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে। কি থাকে? নিউক্লিয়াস অ্যাবসেন্ট। তাহলে ভাইরাসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসটা কি থাকছে? অ্যাবসেন্ট থাকছে। দেখো আরেকটা কোশ্চেন দেখো। কোশ্চেন, ভাইরাস ইজ আ ড্যাশ অর্গানিজম, সেলুলার, মাল্টিসেলুলার, ইউনিসেলুলার বা সেলুলার? কোনটা হবে? দ্যাট ইজ সেলুলার, মানে কি? অকোষীয়। হুম, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাস ইজ আ ড্যাশ অর্গানিজম, কি? সেলুলার, মাল্টিসেলুলার, ইউনিসেলুলার অ্যান্ড সেলুলার। কোনটা হবে? এটা সেলুলার বা অকোষীয়, অকোষীয় জীব। হ্যাঁ, কারণ কি? দ্য অ্যাবসেন্ট অফ দ্য নিউক্লিয়াস। যদি প্রশ্ন করা যায় তাহলে কোন অর্গানিজম সেল থিওরি ফলো করে না, পিয়ালি কোনটা হবে অ্যান্সার? প্লিজ টেল মি। সিলভি বলো। এরা কি মানে মাইকটা অফ করে কি পৃথিবীর বাইরে চলে যায় নাকি প্রদক্ষিণ করতে? ছাদে চলে যায়? যাকে আস করা হবে বলার চেষ্টা করবে, ঠিক আছে? ভুল হলেও বলার চেষ্টা করবে। আয়, ক্যাসেট বন্ধ করো, ক্যাসেট আটকে গিয়েছে। একটু কেরোসিন দিয়ে দাও। আগেকার দিনে বাড়িতে যখন আমাদের হচ্ছে আহ, তোমাদের হচ্ছে কি ডিভিডি ছিল, ডিভিডি যে টিভির মধ্যে চলতো না, ডিভিডি দিয়ে সেই ক্যাসেট চলতো। ক্যাসেট অনেক সময় কিন্তু আটকে যেত, তখন আমরা কি করতাম, একটা অনেক সময় অনেক ওয়েল থাকতো সেটা দেওয়া যেত, অথবা হচ্ছে কি ওই যে কেরোসিন হয়, কেরোসিন বা কিরকম কিছু দিয়ে হয়তো ওটাকে করা যেত, বা আমি দেখেছিলাম ছোটবেলায় দিয়ে এটাকে করা হতো, বা তখন চলতো ঠিকঠাক মতো, বা মুছে দেওয়া হতো ওটাকে, সেই রকম। আচ্ছা, পার্টস অফ দ্য ভাইরাস, ভাইরাস কি দ্বারা তৈরি হয়, ভাইরাসের অঙ্গগুলো দেখো। আউটার মেমব্রেন, হ্যাঁ, আউটার মেমব্রেনে কি থাকে? ক্যাপসিড প্রোটিন। তোমরা লিখে নিও তাহলে, আউটার মেমব্রেনে কি থাকে? ক্যাপসিড প্রোটিন। বাংলায় লিখে নিও ক্যাপসিড প্রোটিন দ্বারা। তাহলে যে আমাদের যে ভাইরাস তৈরি হয় কোন প্রোটিন দ্বারা, সেটা হচ্ছে আউটার মেমব্রেন ক্যাপসিড প্রোটিন দ্বারা। আর দুই, এই ভাইরাসের মধ্যে, ধরুন এটা ভাইরাস, ঠিক আছে, এই ভাইরাসের মধ্যে অনেক সময় দেখবে তোমরা কি একটা লিকুইড থাকে, সেই লিকুইডটা কি? সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কি থাকে? নিউক্লিক অ্যাসিড। বাট এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকে। আর জেনেটিক সাবস্টেন্স থাকে কি? আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, ডুয়াল নয়। কেমন থাকে? দেখো, তোমরা দেখেছো, তোমরা যখন হচ্ছে ছবি দেখো যে আরএনএ অনেক সময় এই এই এইরকম হয় না, আরএনএ গুলো এরকম মানে ডবল হেলিক্স হয় না, এইরকম হয় তো। আর তোমার এই ক্ষেত্রে কি হবে? এইরকম, এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সিঙ্গেল হেলিক্স বলতে পারো, মানে এইরকম হবে সাপের মতো, ঠিক আছে? এটাই হচ্ছে সিঙ্গেল হেলিক্স বা সিঙ্গেল হচ্ছে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে বোঝা গেল যে এইটা মানে কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড, যখন ডুয়াল তখন এইরকম হয়ে যাবে। মানে এটা বাংলা কি বলে আমি জানি না এটাকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি বলা হয় ভাইরাস তাহলে কি কি দ্বারা তৈরি হয়, তাহলে ভাইরাসের আউটার মেমব্রেন কোন প্রোটিন দ্বারা তৈরি হয় বলো বিমল? স্যার নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড প্রোটিন। প্রোটিন, প্রোটিন দ্বারা হচ্ছে ক্যাপসিড প্রোটিন দ্বারা তৈরি হয়। আর এর মধ্যে যে লিকুইড থাকে সেটা কি থাকে শ্রেয়া? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। আর জেনেটিক্স যেটা হচ্ছে মানে সাবস্টেন্স থাকে সেটা কি? আরএনএ। আরএনএ। দ্যাট ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে? আচ্ছা, এবারে বোঝো ঠেলা। দেখো, কিছু জিনিস আছে যেগুলো আমি পরে লিখিয়ে দেবো, ঠিক আছে? বাংলা বইয়ে বা কিছু জিনিস যেগুলো রয়েছে সেগুলো পরে লিখে দেবো। আচ্ছা, তোমার সিজিএল লেভেল তোমার এখানে কভার হয়ে যাবে, তোমার হচ্ছে আরআরবি কভার হয়ে যাবে মোটামুটি বলে, ঠিক আছে? সিজিএল তো তোমার ওখানে ভালোভাবে কভার হয়ে যাবে। আচ্ছা, অ্যানিম্যাল বা যেটা হিউম্যান বডি, অ্যানিম্যালের মধ্যে কি হিউম্যান বডি মানে যেটা থাকে বা জন্তু জগৎ যেটা থাকে সেটা কি থাকে? হেরিডিটি ইউনিট থাকে। মানে হেরিডিটি ইউনিটকে বাংলায় কি বলে যেটাকে আমি মানে আই থিঙ্ক রিকল করতে পারছি না, বাট হেরিডিটি ইউনিট থাকে। হ্যাঁ, সেটাকে আমরা কি বলি? জিন বলে থাকি। হ্যাঁ, যে বংশগতির একক, তাই তো? মানে হেরিডিটি ইউনিটকে বলা কি বংশগতির একক, তাই তো? বাংলা লিখে নিও, মনে পড়েছে।
heredity in Bengali. ঠিক বললাম তো নাকি? স্যার বংশগতির ধারক ও বাহক জিন। হ্যাঁ, ওই ওই দেখো এখানে হেরিডিটারি ইউনিট রয়েছে, সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো যেটা কি, যে বংশগতির একক বা ধারক বা বাহক যেটা যাই একই, এটা হচ্ছে কি জিন। কোনটা? জিন। ওই জিন ভূত নয়, হ্যাঁ। আচ্ছা, দেখো, আরএনএ অর দ্য হেরিডিটারি ইউনিট ইজ দ্য ক্যারিড বাই দ্য হরমোন। তাহলে এটা মনে রাখবে, আরএনএ বা ডিএনএ, যেটা মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, সেটার মধ্যে কার মধ্যে কিন্তু এটা হচ্ছে বহন করে, মানে কে এটাকে বহন করে নিয়ে যায়? কে বহন করছে? এটাকে বহন করে কে? বাই হরমোন, ঠিক আছে? Hormone. ক্যারিড বাই দ্য হরমোন। হরমোনটা কি এবার সেটা তুমি মানে জানো ভালো করে, হ্যাঁ। হরমোনস মিনস ওই আদারওয়াইজ ইউ ক্যান সে দ্যাট দ্য ওই টেস্টোস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন, এগুলো শুধুমাত্র এই থিঙ্কিং গুলোকে দূরে রাখতে হবে। মানে হরমোন এটা কি? এটা হচ্ছে তোমার হচ্ছে মানে পদার্থ, ঠিক আছে, এলিমেন্টস। সেটা হচ্ছে কি করে? উত্তেজক পদার্থ, সেটা উত্তেজক হতে পারে, অথবা তোমার মধ্যে দেহের যে সমস্ত কার্য সম্পাদন হয় সেগুলোর ক্ষেত্রে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দ্যাটস লিকুইড গুলো, ঠিক আছে। অ্যাড্রিনালিন হরমোন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে, বিশাল গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে তোমরা সবসময় হচ্ছে মানে দোষ দাও হার্টকে, হার্ট ব্রেক হলো, এই ব্রেক হলো, সেই ব্রেক হলো, প্ল্যান ব্রেক হলো, কিচ্ছু হয় না। সব কিন্তু ডিপেন্ড মানে অন অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোনের জন্য কিন্তু সবকিছু হয়ে থাকে, ঠিক আছে। যার কিডনি খারাপ থাকবে তার অবভিয়াসলি হার্ট খারাপ হয়ে যাবে, মানে নিঃসন্দেহেই হার্ট খারাপ হয়ে যাবে। তার কারোর বাবার ক্ষমতা নিতে আটকাবে হার্ট থেকে, ঠিক আছে। তুমি দেখবে যে যার লোকের হচ্ছে কিডনিতে প্রবলেম আর প্রস্রাবের প্রবলেম হচ্ছে, তার হার্টের প্রবলেম হবেই হবে, হবেই হবে। হুম। আরেকটা কথা মনে রাখবে, যে যদি কেউ দেখো যে তার টয়লেট, সে মেয়ে হোক বা ছেলে হোক, চেক করবে, টয়লেট যদি হলুদ হয়, হাত পা হলুদ হয়, যদি জন্ডিসের কোনো লক্ষণ পাও, আর জ্বর আসে, কখনো কিন্তু প্যারাসিটামল কনজিউম করবে না। আমি একটা কথা এখনো বলে দিচ্ছি প্রত্যেককে, শ্রেয়া, প্যারাসিটামল কখনো কনজিউম করবে না, এটা কিন্তু মাথায় রাখো। প্যারাসিটামল কখনো কিন্তু ডাক্তার ছাড়া মানে প্রেসক্রাইব করা ছাড়া তুমি খাবে না। যদি না হচ্ছে ওই দেখবে, তুমি আগে নিজের টয়লেটটাকে পরীক্ষা করবে, অ্যান্ড তোমার হাত পরীক্ষা করবে, তোমার দেখবে জন্ডিসের কোনো লক্ষণ আছে কিনা। সেটা যদি হয়ে থাকে, যদি জ্বর আসে, তখন সেক্ষেত্রে তুমি কিন্তু প্যারাসিটামল নেবে না, তুমি কিন্তু মরে যেতে পারো খুব শীঘ্রই। কারণ হচ্ছে কি, আমাদের ব্রেনটা পুরো একবার খেয়ে যায়, আর লিভার একবার পচে যাবে, ঠিক আছে। তখন এটা হবে আমাদের ওই যে, যখন আমাদের কি বলা হয়, ওই মানে জন্ডিসের জ্বর হবে, তুমি প্যারাসিটামল সেই টাইমে যদি খাও, মানে বেশি পরিমাণে খেয়ে নাও কয়েকটা, দেন তোমার ইউ হ্যাভ টু বি গো টু দ্য হেভেন। স্বর্গের পথ তোমার দেখতে হবে, উপায় নাই, কিছু নিয়ম আছে, ডাক্তার প্রেসক্রাইব না করলে খাবে না। আচ্ছা, তো জিন দেখো, জিন মেট আপ উইথ দ্য ডিএনএ, হ্যাঁ, অ্যান্ড ক্রোমোজোম, হ্যাঁ। এটা হচ্ছে কি, মনে রাখবে 90% ভাইরাস আর ক্যারিং দ্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাহলে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের যেটা আরএনএ হয়, ভাইরাসের মধ্যে যে আরএনএ পাওয়া যায়, সেটা কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড, হ্যাঁ। সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ অ্যাজ দেয়ার হেরিডিটি ইউনিট। তাহলে ভাইরাসের ক্ষেত্রে তাহলে হেরিডিটি ইউনিট কোনটা হবে তাহলে বলো? ভাইরাসের ক্ষেত্রে হেরিডিটি ইউনিট কি হবে? ভাইরাসের ক্ষেত্রে তাদের হেরিডিটি ইউনিট কোনটা হবে? এখানে দেখো জিন। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এটাদের হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডের যে আরএনএ হয়, সেটা কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কি হবে? হেরিডিটি ইউনিট হবে। তার জন্ম মানে বংশগতির একক কোনটা হবে ভাইরাসের ক্ষেত্রে? 90% ভাইরাসের ক্ষেত্রে সেটা কোনটা হবে? সেটা হচ্ছে আরএনএ। আর আমাদের দেখো হিউম্যান বডির ক্ষেত্রে দেখো, মিট আপ উইথ দ্য ডিএনএ। আমাদের বলে না ডিএনএ টেস্ট করতে হবে, তার বাবা কোনটা, এ কোনটা, সব চেক করার জন্য ডিএনএ টেস্ট হয় না? হুম। তো ডিএনএ কিন্তু তোমার কি করছে, যে ক্রোমোজোম, হ্যাঁ, এই ক্রোমোজোমে কিন্তু এগুলো কিন্তু বহন করছে, এবং পুরোটা কিন্তু হরমোন দ্বারা তোমাকে গাইড করছে, এই যে এটাকে, জিনটাকে, ঠিক আছে। এবার 90% আরএনএ কি হয়, সেটা হচ্ছে কি হয় মনে রাখবে, সিঙ্গেল মানে হেরিডিটি হয় বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে থাকে। বা 10% ডিএনএ, যেটা হচ্ছে কি হয়, সিঙ্গেল তোমার স্ট্যান্ডার্ড হয়ে থাকে। বাকি কিন্তু 90% ডিএনএ কি হয়, ডাবল স্ট্যান্ডার্ড বা ডাবল হেলিক্স বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, দেখো, তুমি বলতে পারো যে ক্রোমোজোম তৈরি হয় কি দ্বারা, যে ডিএনএ দ্বারা তৈরি হয়, হ্যাঁ।
তাহলে ডিএনএ অনেকগুলো ডিএনএ দ্বারা কি তৈরি হয়, ক্রোমোজোম তৈরি হতে পারে। আবার কি, যে অনেকগুলো জিন দ্বারা কি হয়, ডিএনএ তৈরি হয়। অনেকগুলো জিন দ্বারা আবার কি ক্রোমোজোম তৈরি হতে পারে, এটা মনে কোনো লাভ নেই। আচ্ছা, এবার দেখো সেল অর্গানেল। সেল অর্গানি মানে যে আমরা যেগুলো সেলের যে সমস্ত মানে অর্গান থাকে সেগুলো আমরা পড়বো, যে পার্ট পার্ট এসব থাকে। প্রথম দেখো সেল মেমব্রেন মানে কি, কোশিকা ঝিল্লি, তোমরা ক্লাসে পড়েছিলে সেল মেমব্রেন, কোশিকা ঝিল্লি। সেল ওয়াল, কোষ প্রাচীর। হ্যাঁ, কোষ প্রাচীর। নিউক্লিয়াস অর্থাৎ হচ্ছে কি নিউক্লিয়াস, কেন্দ্রক। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইপিআর। বলো শিল্পী, এই টার্মগুলো তোমরা ছোটবেলায় পড়েছিলে না, যে সেল মেমব্রেন, সেল ওয়াল, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো মনে পড়ছে? হ্যাঁ, ক্লাস 11-12 পড়েছি এগুলো। ওগুলো তোমাদের হচ্ছে সায়েন্সের ছিল তোমরা। হ্যাঁ, আচ্ছা। এবার আমাদের যতটুকু দরকার ততটুকু পড়ে নিই, মানে খুব বেশি এখানে পড়ে দরকার নেই, যতটুকু তোমার পরবর্তীকালে লাগবে এক্সট্রা কিছু, সেগুলো আমি পরে লিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 90% তো এখানে কভার হয়ে যাবে। দেখো সেল মেমব্রেন, কোশিকা ঝিল্লি, নোন অ্যাজ আ প্লাজমা মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনকে আমরা কি বলি, প্লাজমা মেমব্রেন বলি। তাহলে সেল মেমব্রেনের অপর নাম কি, প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে আউটার মোস্ট মেমব্রেন, সব থেকে বাইরের অংশ কোনটা সেলে, সেটা হচ্ছে কোনটা, এটা মনে রাখবে। এই যে যদি সেল হয় এটা, এই যে সেলে হয়ে থাকে পুরোটা, তার মধ্যে সব আউটার পার্ট কোনটা থাকে সেটা হচ্ছে কিন্তু সেল মেমব্রেন, দ্যাটস অলসো নোন অ্যাজ দ্য প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এটা কোথায় পাওয়া যায় বলো, সেল মেমব্রেন কোথায় পাওয়া যাবে, অ্যানিমেলসে পাওয়া যাবে, ভাইরাসে পাওয়া যাবে, এন্ড ব্যাকটেরিয়াতে পাওয়া যাবে। এটা মনে রাখতে হবে যে সেল মেমব্রেন কিন্তু মানে উদ্ভিদ দেহে পাওয়া যায় না। কার পাওয়া যায়, আমাদের অ্যানিমেলসে পাওয়া যায়, ভাইরাসে পাওয়া যায়, এবং হচ্ছে ব্যাকটেরিয়াতে পাওয়া যায় কিন্তু সেল মেমব্রেন। এটা মনে রাখবে। ইট ইজ দ্য আউটার মোস্ট মেমব্রেন, সব থেকে বাইরের মেমব্রেন এটা, and except the plant and যাকে বলে ফাঙ্গিস বলতে পারো, যে যে ফাঙ্গাস গুলো যেটা রয়েছে, সেই ফাঙ্গাস এবং মানে যাকে বলা হয় উদ্ভিদ এবং ছত্রাক, উদ্ভিদ ছত্রাক ছাড়া সমস্ত কিন্তু এর মধ্যে পাওয়া যায়, যেমন অ্যানিম্যাল, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু কি পাওয়া যায়, যে আউটার মোস্ট মেমব্রেন দ্যাট কল অ্যাজ আ কি সেল মেমব্রেন। হ্যাঁ, এই সেল মেমব্রেনের অপর নাম আমি কি বলেছিলাম একটু আগে, প্লাজমা মেমব্রেন। বলে সেল মেমব্রেনের অপর নাম কি শ্রেয়া? প্লাজমা মেমব্রেন। আচ্ছা, পিয়ালি বলো যে কাদের দেহে আমরা পাই, মেনলি কাদের দেহে আমরা পাচ্ছি, যে ওই যে কি বলা হয় মানে কচি পোড়ার ছাই। আচ্ছা, এক মিনিট, লাভ নাই কোনো। হ্যাঁ, কাদের দেহে আমরা হচ্ছে কিন্তু ওই যে সেল মেমব্রেনটা পাচ্ছি, কোন মানে অর্গানিজমের মধ্যে? বলো বিমল, বলো কাদের দেহে আমরা পাচ্ছি। অ্যানিমাল, ভাইরাস, ব্যাকটেরিয়া। আর অ্যানিমেল, ভাইরাস, ব্যাকটেরিয়া। হ্যাঁ, কাদের দেহে পাওয়া যায় না সেল মেমব্রেন, এক্সেপ্ট দ্য ফাঙ্গাস। ফাঙ্গাস অ্যান্ড অলসো প্লান্টস, মানে কি উদ্ভিদ এবং ছত্রাক ছাড়া। পিয়ারি, আপনার কি আমার শব্দ আপনার কি কর্ণগোচর হচ্ছে না, না আমি কি সুন্দর করে আপনাকে লেফট করে দেবো? এই সমস্ত ইগো এখানে চলবে না, চলো লেফট দ্য ক্লাস, রিমুভ অ্যান্ড ব্লক অলসো। দেখো প্লাজমা মেমব্রেন বা দ্যাট অলসো নোন অ্যাজ দ্য সেল মেমব্রেন, এটা কি দ্বারা তৈরি হয়, মেড আপ উইথ দ্য ফসফোলিপিডস। দেখো ফসফো মধ্যে কি রয়েছে, আর লিপিডস এর মধ্যে কি রয়েছে। ফসফো মানে কি তৈরি হয়, ফসফোটা তৈরি হয় কি দ্বারা, প্রোটিন দ্বারা তৈরি হয়। আর লিপিড মানে কি, সেখানে ফ্যাট থাকবে। হ্যাঁ, তাহলে আমরা তাহলে বলতে পারি যে আমাদের যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কি দ্বারা তৈরি হয়, মেড আপ উইথ কি, ফসফোলিপিডস। ফসফো মিন্স দ্য প্রোটিন, আর লিপিডস মিন্স তুমি ইউ ক্যান সে দ্যাট ফ্যাট। ঠিক আছে, তাহলে আমরা এবার বলতে পারি যে প্লাজমা মেমব্রেন তৈরি হয়ে থাকে ফসফোলিপিড দ্বারা, ফসফোম্যান মিন্স হচ্ছে প্রোটিন এন্ড প্লাস ফ্যাট দ্বারা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। দেন এবারে দেখো সেল ওয়াল বা অনলি ফাউন্ড অ্যান্ড দ্য প্লান্ট এবং ফাঙ্গাস, যেটা আমরা আগে পড়লাম যে সেল মেমব্রেনটা পাওয়া যাচ্ছে কোশিকা ঝিল্লি, সেটা কোথায়, সেটা মূলত আমরা পাচ্ছি কি প্রাণী কোষটা বা ভাইরাসে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু
ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাচ্ছি, কিন্তু আমরা কার ক্ষেত্রে পাইনি? এটা হচ্ছে প্লান্ট এবং ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা কিন্তু সেল ওয়াল পাইনি, অর্থাৎ কোশিকা প্রাচীর পাইনি, কোষ প্রাচীর পাইনি। কোষ প্রাচীরটা পাওয়া যাচ্ছে কোথায়? সেটা হচ্ছে দেখো এবারে কোষ প্রাচীর বা সেল ওয়াল পাওয়া যায়, যাদের পাওয়া যায়নি আগে সেল মেমব্রেন তাদের পাওয়া যাবে, যাদের প্লান্টস এবং ফাঙ্গিসদের। ওকে, এবারে দেখো আউটার মোস্ট মেমব্রেন অফ দ্য প্লান্ট অ্যান্ড দ্য ফাঙ্গিস, তাহলে এই যে সেল ওয়ালটা কার হচ্ছে আউটার মোস্ট? মনে রাখবে প্লান্ট এবং হচ্ছে ফাঙ্গাসে কিন্তু আউটার মোস্ট কোনটা হচ্ছে এটা, ঠিক আছে? প্লান্ট এবং হচ্ছে যে আমাদের ফাঙ্গাস রয়েছে তার আউটার মোস্ট হচ্ছে তোমার যেটা ওয়াল, সেটা কোনটা মেমব্রেন, সেটা হচ্ছে কিন্তু মনে রাখবে সেল ওয়াল, ঠিক আছে? আর আমরা একটু আগে পড়লাম দেখো যে সেল মেমব্রেন তৈরি হয় কি দ্বারা? ফসফোলিপিড দ্বারা, সেল মেমব্রেনটা প্রোটিন আর ফ্যাট দ্বারা। তো এবারে আমরা দেখবো যে মেড আপ উইথ যে প্লান্ট যে ফ্যাঙ্গিস এটা কি দ্বারা তৈরি হয়। দেখো আমাদের যে উদ্ভিদ হয় বা প্লান্ট হয় সেটা কি দ্বারা তৈরি? প্লান্টের মধ্যে পাওয়া যায় কি? সেলুলোজ। সেলুলোজ তোমরা পড়েছো, সেলুলোজ কি হয়? সেলুলোজ। আর একটা কি হয়? ফাঙ্গাস। ফাঙ্গাসের দেখতে কি থাকে? কাইটিন বা কাইটেন। মনে পড়ছে যে কাইটেন থাকে ফাঙ্গাসের দেহে, আর প্লান্টসের দেহে থাকে সেলুলোজ, ঠিক আছে? আর হার্ডেস্ট পার্ট অফ দ্য প্লান্ট কোনটা? যে আমাদের উদ্ভিদের দেহে সব থেকে হচ্ছে হার্ডেস্ট পার্ট, সেটা হচ্ছে কিন্তু সেল ওয়াল। সেল ওয়াল কিন্তু আমাদের উদ্ভিদ দেহের মধ্যে কিন্তু সব থেকে হার্ডেস্ট পার্ট, মানে কি শক্ত অংশ, হ্যাঁ, দ্যাট ইজ মেড আপ উইথ সেলুলোজ। আর এর মধ্যে কি থাকে? 0% H2O। H2 মানে কি? জল। একদম কিন্তু জল থাকে না, একদম ড্রাই, একদম শক্ত, ঠিক আছে? হার্ড, দ্যাটস কল্ড সেল ওয়াল। সেল ওয়াল ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ দ্য প্লান্ট, and there was no hydrogen and মানে H2O, ঠিক আছে? কোনো জল থাকে না, কোনো ওয়াটার থাকে না। তাহলে আমি এবারে প্রশ্ন করতে পারি যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কি দ্বারা তৈরি হয়ে থাকে? মেঘনা পান্ডে। প্রোটিন এন্ড ফ্যাট। ফসফোলিপিডস বা প্রোটিন বা ফ্যাট দ্বারা তৈরি হয়ে থাকে। সেল ওয়াল কাদের দেহে পাওয়া যায়? যে কেউ বলতে পারো, যার ইচ্ছে সে বলতে পারো, কোনো অসুবিধা নেই। ফাঙ্গাস। কাদের পাওয়া যায়? উদ্ভিদ এবং ছত্রাকের মধ্যে। উদ্ভিদের ছত্রাক। প্ল্যান্ট অ্যান্ড ফাঙ্গাস। ইউজ দ্য টার্ম, ইংলিশ টার্মগুলো ইউজ করো, পরবর্তীকালে কাজে লাগবে। কারণ যখন তুমি হচ্ছে সিজিএল দেবে বা অন্য কোনো এক্সাম দেবে তখন ইংলিশটা লাগবে। হ্যাঁ, মেন্স যখন দেবে ডব্লিউবিসিএস তখন তো লাগবে, এটাই হচ্ছে বিষয়। WBCS এর মেন্স এর কোশ্চেন কি এমসিকিউ প্যাটার্নে হবে? অবভিয়াসলি এমসিকিউ প্যাটার্ন হয়ে থাকে, 800 নাম্বার তোমার হয়ে থাকে, তোমার হচ্ছে ইংলিশে হয়ে থাকে, যেটা তোমার হচ্ছে সেটা তোমার পুরোটা তোমার হচ্ছে কি এমসিকিউ থাকে। আর বাকি 800 নাম্বার থাকে 1600-র মধ্যে, সেটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে তার মধ্যে 400 নাম্বার থাকে, দুটো হচ্ছে পেপার থাকে অপশনাল, অপশনাল হিস্ট্রি রাখতে পারো যে যেটা রাখে। আর অপর দিকে থাকে দুটো পেপার, একটা হচ্ছে কম্পালসারি বেঙ্গলি আর একটা হচ্ছে কম্পালসারি ইংলিশ, মানে তোমার ল্যাঙ্গুয়েজ পেপার থাকে। তো সেখানে তোমার তো অবভিয়াসলি তুমি হচ্ছে বাংলাটা বাংলাতে অবভিয়াসলি লিখবে, আর ইংলিশটা ইংলিশেই লিখবে। আর অপশনাল রয়ে গেল, অপশনালটা তোমার কি হবে? তুমি বাংলায় লিখতে পারো, বাংলায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বেকার পাকামো মারিয়ে ইংরাজি লিখে কোনো লাভ নাই। কারণ কি, আমার বাংলা ভাষায় আমি অভ্যস্ত, আমি কেন ইংলিশ লিখতে যাব? বাট তোমার কিন্তু প্রশ্ন থাকবে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ওকে? প্রশ্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি থাকবে। আমি যদি অপশনাল জিওগ্রাফি নিই বা বায়োলজি নিই, আমার কোশ্চেন ইংলিশে থাকবে কিন্তু আমার বাংলাতে লিখতে পারবো আমি। হ্যাঁ, তুমি তো ফর্ম ফিল আপ করেছো, তুমি ফর্ম ফিল আপ করার সময় তুমি কি সাবজেক্ট চুজ করেছো বাবা? জিওগ্রাফি। জিওগ্রাফি তুমি অনার্স করেছো? না, তাহলে তুমি জিওগ্রাফি কি সম্ভবে চুজ করেছো? আমার তো বায়োলজি ছিল। তোমার জিওগ্রাফি বায়োলজি বায়োলজি পড়ে পড়ে বায়োলজি তুমি সেই ওই গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু এখানে দেবে, কিন্তু তখন টাকে চুল উঠে যাবে কিন্তু, বলে দিচ্ছি। আমি হ্যাঁ, এর জন্য তো জিওগ্রাফি চুজ করেছিলাম। অপশনাল কি চুজ করে রেখেছো এখন? আমার দাদা করিয়ে দিয়েছিল তো জিওগ্রাফি হতে, আমি এখনো দাদাকে টাইম আছে, বলেছিলাম। আগে 1 তারিখ 6 তারিখের মধ্যে কিন্তু বলে দিচ্ছি, তুমি হচ্ছে জেনারেল কাস্ট না? হ্যাঁ, তুমি হচ্ছে এডিট উইন্ডো খোলা রয়েছে 6 তারিখ পর্যন্ত, এডিট আজকে তুমি মানে এডিট উইন্ডো থেকে এডিট করে নাও, অপশনাল সাবজেক্ট চেঞ্জ করে হিস্ট্রি করে নাও, ঠিক আছে? কেন বলছি দেখো, আমি তুমি আমি দাদাকে বলেছিলাম জিওগ্রাফি নাহলে হিস্ট্রি রাখতে। দাদার কথা বাদ দাও, নিজের খাবার নিজে খেতে হবে, দাদা তো পড়ে দেবে না, বাস্তব কথা এটা, দাদা ফাদা কেউ থাকে না পৃথিবীতে। হ্যাঁ, পড়তে হবে নিজেকে।
কারণ তোমার দেখো আমি বলে দিচ্ছি, হিস্ট্রি তুমি কি পড়ছো? হিস্ট্রি তোমার হচ্ছে 50 নাম্বার তোমার থাকছে কোথায়? প্রিলিমসে। ন্যাশনাল। 200-র মধ্যে 50 থাকছে প্রিলিমস। আচ্ছা, মেন্সে থাকছে 100 নাম্বার হচ্ছে কি, মেন্সে তোমার 100 নাম্বার হচ্ছে এমসিকিউ থাকছে, ঠিক আছে, হিস্ট্রি। আর বাকি তুমি যদি তুমি অপশনাল নাও তাহলে এখানে প্রিলিমসে 50, মেন্সে তোমার 100, তোমার 150 নাম্বার ক্রস করে দিচ্ছে তোমার হিস্ট্রি। তুমি এখানে বাকি 400 নাম্বারটা হিস্ট্রি পড়ো না, তুমি একই জিনিস তুমি পড়বে, তুমি বেকার তুমি এটা ওটা সেটা মেটা পড়ে কোনো লাভ আছে? কোনো প্রয়োজন নেই। আর নোট সবসময় ভালো পাওয়া যাবে। আমি ওটা চেঞ্জ করতে পারবো? তুমি পারবে না, হিস্ট্রি। কে পারবে তাহলে পৃথিবীতে, যদি না তুমি চেষ্টা হিস্ট্রি। করো? স্যার হিস্ট্রি আমি অপশন কটা নোট নিতে আছে? পারবো? 70-80টা নোট আছে, মুখস্থ হলে কতক্ষণ লাগবে? বেশি লাগবে না। স্যার আমি সাইকোলজি নিচ্ছি। সেটা তোমার তোমার যেটা ব্যক্তিগত ব্যাপার, তুমি সাইকোলজি নেবে বা ফিজিওলজি নেবে। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আমি বললাম যে যেটা তোমার সাবজেক্ট ছিল অনার্সে তুমি সেটা নিতে পারো। আদারওয়াইজ যেটা তোমার হচ্ছে ভালো নাম্বার স্কোরিং হয় সেটা নিতে পারবে। সাইকোলজি সাবজেক্টটা তুমি পারো কি আদৌ, মানে তোমার ছিল এডুকেশন ছিল গ্রাজুয়েশনে? স্যার, এডুকেশন ছিল, এডুকেশন গ্রাজুয়েশন। হায়ার সেকেন্ডারি ছিল তো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, হাই সেকেন্ডারিতে এডুকেশন ছিল। তুমি নিয়েছো কি, তুমি নিয়েছো কি, সাইকোলজি নিয়েছো? হ্যাঁ স্যার। স্যার গ্রাজুয়েশনে এমনি ইংলিশ অনার্স ছিল। ইংলিশ ফিংলিশ তুমি পাগলা হয়ে যাবে বাবা, তুমি সেই গ্র্যাজুয়েশন লেভেলে তুমি ইংলিশ যে লেভেল তোমার ছিল না সেই লেভেলের পড়তে হবে কিন্তু, আমি বলে দিচ্ছি কিন্তু। এই ওই এই অপশনাল সাবজেক্টটা কিন্তু হেভি হ্যাপার সাবজেক্ট। তুমি এই যে তুমি হ্যাপা এই 3 বছরে করে এসছো, তোমার 1 বছর পড়তে হবে তোমার কিন্তু, আমি বলে দিচ্ছি ওটা। ওই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ইংলিশটা কিন্তু এই নট সো ইজি সাবজেক্ট। এটা সিইউ স্টুডেন্টরা জানে ইংলিশটা কত হচ্ছে হ্যাপাটা সাবজেক্ট। তুমি এমন সাবজেক্ট নাও যে তোমার কাজে লাগবে, আমি বাস্তব কথা বলছি। তুমি ভূগোল নিতে পারো, অথবা তুমি হচ্ছে হিস্ট্রি নিতে পারো, দুটো কাজে লাগবে। অথবা তুমি হচ্ছে অ্যানথ্রো নিতে পারো, অ্যানথ্রো নিতে পারো, কিন্তু কি বলতো, তুমি যখন তোমার আউটার জোনে যাবে না, অটোমেটিক্যালি কিন্তু না ওই কিছুদিন পরে নিজের ব্রেন ছেড়ে দেবে। তুমি সাইকোলজির নোট পাবে কোথা থেকে? বলছিলাম যে আমি ইতিহাস করতে পারবো কে? এখন। এখন টাইম আছে, এই মুহূর্তে তুমি চেঞ্জ করতে পারো, নাহলে হবে না কিন্তু, বলে দিচ্ছে। কত তারিখ অব্দি টাইম? আমি যদি বলি কালকের মতো টাইম রয়েছে, না আজকে করে নাও না। ঠিক আছে, আজকে বিকেলে গিয়ে করে নেবো। অত ফেলে রাখার কি রয়েছে? আমি এটাই মনে করি। যা নোট ঠিক আছে। এভেলেবেল, যেটা বাজারে পাবে, সাধারণ বই পড়ে পারবে, নিজের বানিয়ে লিখতে পারবে, সেটাই করো। সায়েন্স ফায়েন্স কখনো রাখতে যেও না। সায়েন্স প্রচন্ড হ্যাপারের সাবজেক্ট, আমি কেন বলছি দেখো, যার নিজের সায়েন্স রয়েছে সে সে রাখুক না, আমি বলছি তো, সে ডাহা ফেল করবে। কেন বলছি? সে জানে তার হচ্ছে গ্র্যাজুয়েশনে কি লেভেলে পড়তে হয়েছে, গ্র্যাজুয়েশনে সেই লেভেলের পড়া, প্লাস এই অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একসঙ্গে পড়া। এটাই হচ্ছে কিন্তু সিভিল সার্ভিস। আমি গ্র্যাজুয়েশনে পড়েছি, আমি হচ্ছে সায়েন্স বলে আমি এখানে সায়েন্স রাখবো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। অনেকে অ্যান্থ্রো রেখে দেয়। কেন রেখে দেয়? যার সুবিধা, যেটা সুবিধা নোট পাওয়া যাবে সেটা করে অনেকে। অনেকে সোশিওলজি রাখে। হ্যাঁ, রাখে। বাট সোশিওলজি তুমি তুমি যতটা ইতিহাসে বোধগম্য হবে, ছোটবেলা থেকে যুদ্ধের গল্প যতটা পড়ে এসছো, সে গল্প তুমি এর সঙ্গে ম্যাচ করতে পারবে না। নোট আমার কাছে রয়েছে, আমি তোমাকে দিয়ে দিতে পারি নোট নোট। আমি অপশনাল পড়ে দিতে পারবো, কিন্তু অবশ্য মানে প্রবলেম কোথায় হবে, যখন তুমি জিওগ্রাফি রাখবে, জিওগ্রাফিকে কিন্তু তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। জিওগ্রাফি ভালো, অবভিয়াসলি ভালো, নাম্বার ক্যারি করে, কিন্তু প্রবলেম কোথায় রয়েছে, আমাদের জিওগ্রাফি আমরা যেহেতু মানে পড়েছি, জানি একটা জিওগ্রাফিক সমস্যা কি, ম্যাপিংটা, ম্যাপিংটা প্রবলেম। আর ওর তুমি যখন তুমি যে যার হচ্ছে এই দেশের জিওগ্রাফি রয়েছে সে জানে যে কতগুলো পয়েন্ট মনে রাখতে হয়, কতগুলো কিছু করতে হয়, কারণ তো বানিয়ে লেখার তো কোনো জায়গায় থাকে না জিওগ্রাফির ক্ষেত্রে। জিওগ্রাফি পুরো, জিওগ্রাফি ইজ আ সায়েন্স। হ্যাঁ, জিওগ্রাফি তোমার সায়েন্স বলতেই পারো, মানে এক পুরোপুরি ভাবে। ঠিক আছে, যেগুলো ইন্ডিয়ান মানে জিওগ্রাফি সেগুলো ঠিক আছে, বাট তুমি আদারওয়াইজ তুমি চলে যাও যেটা তোমার হচ্ছে মানে পুরো ফিজিক্যাল জিওগ্রাফি যেটা রয়েছে, হ্যাঁ, ও ভূমিরূপ টুমিরূপ হ্যান ত্যান ইত্যাদি, ওগুলো কিন্তু খুব ইজি বলে মানে পার্ট নয়, বাট যে পারবে তার ক্ষেত্রে ঠিক আছে। হ্যাঁ, যে পারবে তার ক্ষেত্রে ঠিক আছে, বাট আই ওখানে ফিল। তো তোমার ভূগোল আকার ইসে তোমার একে তারপরে যে যেরকম ড্রামলিন ওগুলো একে তারপরে করতে হবে না? হ্যাঁ, অনেকটা হ্যাপা রয়েছে ওই টাইমে লিখে। ওই তখন তো আবার 400 নাম, সময়টা। 400 নাম্বার রয়েছে, ঠিক আছে, পরপর দুটো পেপার হবে, তোমার টাইম পাবে না তোমার। জিওগ্রাফির দুটো পেপার হবে? হ্যাঁ, অপশনাল দুটো পেপার তো।
তাহলে তো আমার ইতিহাস অপশনটাই বেটার মনে হচ্ছে। আমি কি তোমাকে এখানে বসে বসে কি ফালতু বলছি তোমাকে? কেন কেন বলছি ইতিহাস তুমি যেতে সবসময় ভালো পারবে, কিন্তু ইতিহাসে তো ছবি আঁকতে হচ্ছে না, না? ইতিহাস তুমি বাচ্চাবেলা পড়ে এসছো, একটু তোমাকে পড়লে বড় নোট মুখস্থ করতে হচ্ছে। 70-80টা নোট মুখস্থ করলে হয়ে যাবে, কমন পেয়ে যাবে। স্যার আমার কি মেন্সে কি দুই পেপার থাকে? হ্যাঁ হ্যাঁ অপশন অপশনাল কি দুটো পেপার থাকে মেন্সে? হ্যাঁ, ডব্লিউবিসিএস 200 এ? 200 400 থাকে তো, পেপার এ পেপার টু। আর হিস্ট্রির ক্ষেত্রে থাকে তোমার হচ্ছে মানে পেপার ওয়ান থাকে ইন্ডিয়ান হিস্ট্রি সব, আর পেপার টুতে থাকে ইউরোপিয়ান হিস্ট্রি মানে ওয়ার্ল্ড হিস্ট্রিটা। ওয়ার্ল্ড হিস্ট্রি কি আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি মানে ওই তো ওই যে যেটা তোমার হচ্ছে ওই যে ফরাসি বিপ্লব থেকে শুরু করে। বিশ্বযুদ্ধ হলো, হ্যাঁ বিশ্বযুদ্ধ হ্যাঁ, এই যে ফরাসি বিপ্লব ফিপ্লব ইত্যাদি রয়েছে, বিশ্বযুদ্ধ রয়েছে, এই কি আছে? বছর বেকার সব থেকে ইন্ডিয়ান হিস্ট্রির থেকেও হচ্ছে সহজ হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি। ঠিক আছে, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে ওয়ার্ল্ড হিস্ট্রি আরো সোজা। একবার কখনো এসো পড়তে, আমি পড়িয়ে দেবো, আগে এটা শেষ হোক নিউজটা। ঠিক আছে, আচ্ছা। দেখো নিউক্লিয়াস, এবার নিউক্লিয়াসটা দেখো, নিউক্লিয়াসের পরীক্ষায় আছে নিউক্লিয়াস আবিষ্কার করছেন কে? তিনি হচ্ছে রবার্ট ব্রাউন। তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করছে কে? নিউক্লিয়াস আবিষ্কার করছে কিন্তু রবার্ট ব্রাউন। দেখো একটা সেল যদি থাকে, সেলের কিন্তু সব থেকে কিন্তু ক্ষুদ্রতম অংশ বা তাদের মাঝে থাকে, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস সেল, তুমি জানো সেল হচ্ছে বেসিক স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য হিউম্যান, তোমার হচ্ছে বা যে কোনো হচ্ছে তোমার বইয়ের মধ্যে অর্গানিজমের মধ্যে। এবং দেখো সেলটার ভিতরে থাকে কিন্তু নিউক্লিয়াস, নিউক্লিয়াস কিন্তু সেলের বাইরে থাকে না, বা সেল নিয়ে নিউক্লিয়াস তৈরি হয় না, বাট নিউক্লিয়াসের মধ্যে একটা সেলের মধ্যে কিন্তু একটাই নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, একটা সেলের মধ্যে কটা নিউক্লিয়াস থাকবে? একটাই নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, এই নিউক্লিয়াসটা ডিসকভার করছে কে? নিউক্লিয়াসটা ডিসকভার করেন কে? আজকে নিউক্লিয়াস কিন্তু পড়াবো, বলো। তিনি হলেন কে? রবার্ট ব্রাউন। কে? রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস আবিষ্কার করেছে কি? রবার্ট ব্রাউন। আর স্টাডি অফ দ্য নিউক্লিয়াস, এটাকে কি বলা হয়? ক্যারিওলজি। তাহলে স্টাডি অফ নিউক্লিয়াসকে বলা হয় ক্যারিওলজি। দ্য স্টাডি অফ নিউক্লিয়াস নোন অ্যাজ ক্যারিওলজি। দ্য সেন্ট্রাল কন্ট্রোলিং ইউনিট অফ দ্য সেল, সেন্ট্রাল কন্ট্রোলিং ইউনিট অফ দ্য সেল, সেটা কোনটা? আমরা কাকে বলবো? নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসকে আমরা কিন্তু বিভিন্ন নামে বলে থাকি। দ্যাট ওয়াজ দ্য নিউক্লিয়াসের কি নাম? দ্য সেন্ট্রাল কন্ট্রোলিং ইউনিট অফ দ্য সেল, সেন্ট্রাল কন্ট্রোলিং ইউনিট অফ দ্য সেল। অ্যান্ড ইট অলসো নোন অ্যাজ আ ব্রেন অফ দ্য সেল, মানে মানে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ককে বলা হয় আমাদের এই যে এগুলো। এখন ইংলিশ টার্মটা তোমাকে জানতে হবে কেন বাবু? অনেক সময় বাংলা টার্ম না দিয়ে প্রশ্নের মধ্যে দিয়ে দিল যে কাকে কোষের মানে ব্রেন অফ দ্য সেল বলা হয়ে থাকে। দেন ওকে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে। সেন্টার অফ দ্য সেন্টার কন্ট্রোলিং সিস্টেম অফ দ্য ইউনিট, তা কাকে বলা হয়? দ্যাট অলসো সেল, এ নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস হ্যাঁ, অপরদিকে দেখো, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ম্যানেজার অফ দ্য সেল, মানে কোষের প্রবন্ধক। হুম, ম্যানেজারকে বাংলায় কি বলে জানি না, প্রবন্ধক, প্রবন্ধক হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা পড়লাম। আচ্ছা, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস যেটা রয়েছে, এই যে আমরা পড়লাম যে এই যে মানে কোষটা, পুরোটা কোষ, এর মধ্যে এইটা এটা নিউক্লিয়াস, হ্যাঁ কি না? এটা এটা পুরোটা সেল, এটা 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 কি সেল? সেলের মধ্যে রয়েছে কি? নিউক্লিয়াস ভাই। সেল আর নিউক্লিয়াস এর মধ্যে একটা লিকুইড বা ফ্লুইড থাকে, তাকে কি বলা হয়? সাইটোপ্লাজম। তাহলে সেল এবং আমার যে নিউক্লিয়াসের মধ্যে একটা লিকুইড থাকে, তাকে কি বলা হয়? সাইটোপ্লাজম বলা হয়। আচ্ছা, আর নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে কিন্তু একটা কিন্তু লিকুইড থাকে, নিউক্লিয়াসের ভিতরে কিন্তু একটা কিন্তু লিকুইড থাকে, সেই লিকুইডকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা সেল এবং নিউক্লিয়াসের মিডিলে কিন্তু একটা লিকুইড থাকে, তাকে বলছি কি? সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসের ভিতরে কিন্তু একটা থাকে, তাকে বলে কিন্তু আমরা হচ্ছে নিউক্লিয়, মানে দেখো নিউক্লিয়াসের ভিতরে কিন্তু দেখো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে একটা নিউক্লিওলাস, তার ভিতরে আরেকটা থাকে। এই নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে থাকে কিন্তু অ্যাকচুয়ালি কি? আমাদের নিউক্লিওপ্লাজম। দেখো এখানে তুমি দেখতে পাবে যে এই তরল দেখতে পাচ্ছ, যে এটা হচ্ছে কি? নিউক্লিওলাস, আর এইটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে বা এটা, এবং তার মিডিলে দেখো একটা তরল রয়েছে, হ্যাঁ, হালকা ফ্লুইড রয়েছে, সেই ফ্লুইডটাকে আমরা কি বলছি? নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা এখানে, তাহলে আমরা হচ্ছে মানে ভালোভাবে বুঝতে পারলাম যে সেল এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে সাইটোপ্লাজম, যেটা প্রথম নাম আসছে সেল, সেল থেকে সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস, নিউক্লিওলাস হচ্ছে কেন্দ্রক, মানে একদম পুরো কেন্দ্রকের কেন্দ্রক। নিউক্লিওলাস মানে কি? কেন্দ্রকের কেন্দ্রক। যেহেতু আমরা পড়লাম যে নিউক্লিয়াস দ্যাটস নোন অ্যাজ আ বেঙ্গলি হচ্ছে কি? কেন্দ্রক। অপরদিকে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে কি? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস।
আর নিউক্লিয়াস এবং হচ্ছে নিউক্লিওপ্লাজমের মধ্যে কি রয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এবারে দেখো এই নিউক্লিওলাসকে বলা হয় ওম অফ দ্য ক্রোমোজোম, ক্রোমোজোমের গর্ভ বলা হয়, ঠিক আছে, ওম অফ দ্য ক্রোমোজোম, ক্রোমোজোমের গর্ভ বলা হয়, এটা কাকে, নিউক্লিওলাসকে। তা নিউক্লিওলাসকে কি বলা হয়, ওম অফ দ্য ক্রোমোজোম, বা একে কেন্দ্রকের কেন্দ্রক বলা হয়ে থাকে, ঠিক আছে। তোমরা এটা এটা কিন্তু আমরা পড়ে নিয়েছি। এবার দেখো নিউক্লিয়াস কিন্তু কি তৈরি হয়, নিউক্লিয়াস তৈরি হয় কিন্তু মেড আপ উইথ দ্য ক্রোমোজোম। তাহলে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, আবার ক্রোমোজোম থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমোজোম থাকে, যেটা আবার গুণসূত্র বাংলায় বলা হয়। আচ্ছা, মেড আপ উইথ কি দ্বারা তৈরি হয়, দেখো ক্রোমোজোম তৈরি হয় কিন্তু দুটো জিনিস দ্বারা, একটা নিউক্লিক অ্যাসিড আর একটা প্রোটিন দ্বারা তৈরি হয়। কি নিউক্লিক অ্যাসিড, সেটা ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, একটা হচ্ছে ওয়ান হেলিক্স, একটা হচ্ছে ডাবল হেলিক্স। আচ্ছা, প্রোটিন থাকে কি, হিস্টন নামের একটা কিন্তু প্রোটিন থাকে, ঠিক আছে। আর কালকে আমরা কিন্তু ক্রোমোজোম পড়বো, ঠিক আছে, বিভিন্ন রোগ পড়বো, ডিসকভারিং রোগ, ক্রোমোজোম আবিষ্কার করছে কে, স্ট্রাকচার অফ দ্য ক্রোমোজোম পড়বো, ঠিক আছে, এটা নোটটা তুমি দেখে নাও। হ্যাঁ, আর তারপরে হচ্ছে তোমার হচ্ছে লোকেশন ফোকেশন হ্যান্ড রয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে এক্স ওয়াই ওয়াই ওয়াই, সেই অটোজোম ফটোজোম মোটোজোম যেগুলো রয়েছে, অ্যামনিওটিক টেস্ট, যে মেয়েদের হচ্ছে এই যে পেটে যখন বাচ্চা থাকে তখন হচ্ছে যে টেস্ট ফেস্ট করা হয় সেগুলো পড়বো। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক কিছু জেনেই যাবে, ঠিক আছে, সায়েন্সের ক্লাসটা পড়ো, তোমার সায়েন্স অনেক কিছু জেনেই যাবে। বাট ইটস নট সাফিসিয়েন্ট, এটা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে সাফিসিয়েন্ট নয়, কিছু তথ্য এরপরে অ্যাড হবে, তার জন্য আমি অনেক কিছু রেখেছি তোমার জন্য। দেখো এই খালি পেজ রেখেছি, খালি পেজ আমার জন্য রাখা রয়েছে, ওটা যদি লিখে দিই তাহলে লিখে দেবো, ঠিক আছে। এবার দেখো প্রশ্ন দেখো, এগুলো কি, এগুলো সব কিন্তু সিজিএল এর প্রশ্ন, দেখো তুমি এখানে পড়তে পারবে। দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, লাইসোজোমস হ্যাভ দ্য হাইড্রোলিক অ্যান্ড, তুমি লাইসোজোম পড়নি তাই অ্যান্সার দিতে পারবে না। আর তুমি দেখো এগুলো তো অন্য একটা হাই লেভেলের প্রশ্ন আছে। আচ্ছা, আচ্ছা, বলছিলাম যে তুমি যে এই ক্লাসগুলো করিয়েছো ওগুলোর কি রেকর্ড আছে, আমাকে একটু দিতে পারবে? রেকর্ড প্রত্যেকদিন ক্লাসের মধ্যে দেওয়া হয়, আপনি দয়া করে ক্লাসগুলোকে হচ্ছে ফলো করবেন, প্রত্যেকটা ক্লাসের লিঙ্কেজ আফটার হচ্ছে ক্লাস হচ্ছে হয়ে যাওয়ার পর আমি কিন্তু আপলোড করে দিই।